হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? দ্য অলিম্পিয়াড একাডেমির জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ক্যাম্পের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা জীববিজ্ঞান বা বায়োলজির খুবই বেসিক জিনিসগুলো নিয়ে দেখবো যে আসলে জিনিসটা কি। তো আমরা সবাই তো জীব, তাই না? আমরা সবাই জীব, আমরা সবাই বেঁচে আছি। অ্যান্ড বেঁচে থাকার ফলে আমরা হলো যে কিছু কাজ করতে হয়, যেমন আমাদেরকে কি করতে হয়, খাবার দাবার খাইতে হয়, আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হয়, তারপর আমাদেরকে হাঁটাচলা করতে হয়, তাই না? তো এই সবগুলা কাজ আমাদেরকে বেঁচে থাকতে হলে করতে হয়। আবার এর উল্টা উদাহরণও আছে, আমাদের আশপাশে তাকালে আমরা কি দেখতে পাই? গাছপালা দেখতে পাই। তো গাছপালায় কিন্তু হলো যে হাঁটাহাঁটি করা লাগে না। আবার খেয়াল করে দেখো, আমরা যেভাবে গঠিত, গাছপালা ঠিক সেভাবে গঠিত না। আবার খেয়াল করে দেখো, গাছপালার আমরা আলাদা হলেও আমাদের এবং গাছপালার মধ্যে কিন্তু হলো যে সম্পর্ক আছে। ওকে, একজন আরেকজন ছাড়া আমরা কিন্তু হলো যে বেঁচে থাকতে পারি। সো এই যে জিনিসপত্রগুলা নিয়ে, মানে আমাদের জীবগুলা কিভাবে গঠিত, আমরা জীবগুলা কি করি, আমাদের একটা আরেকটা জীবের মধ্যে কি কি সম্পর্ক আছে, এই সবগুলা জিনিস নিয়েই আমরা কিন্তু আসলে জীববিজ্ঞান বা বায়োলজিটা পড়বো। ওকে, আচ্ছা। তো দেখো, মনে করো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে মনে করো একটা গাছ। সো গাছটাও তোমার উপর নির্ভরশীল, তুমিও গাছের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো যে গাছ এবং তোমার মধ্যে আসলে কি কি ধরনের সম্পর্ক থাকতে পারে। সবাই একটু 1 মিনিট চিন্তা করো তো, সবাই এখন এই ভিডিওটা একটু থামাবা, ভিডিওটা থামাই 1 মিনিট চিন্তা করবা, তারপর হলো যে আবার ভিডিওটা চালু করে দেখবে যে আসলে আমাদের মধ্যে কি কি সম্পর্ক আছে। আচ্ছা, সো খেয়াল করে দেখো যে এটা হচ্ছে তুমি মানুষ, তাই না? তাহলে তোমার হচ্ছে কি লাগবে? তোমার হচ্ছে খাবার খাওয়া লাগবে, তাই না? তারপর হচ্ছে তোমার বেঁচে থাকার জন্য কি লাগবে বলো তো? অক্সিজেন লাগবে, তাই না? তোমার খাবার বা ফুড লাগবে, তোমার হচ্ছে অক্সিজেন লাগবে। আচ্ছা, এবং খেয়াল করে দেখো যে এই গাছের কি বেঁচে থাকার জন্য খাবার লাগে, এই গাছের কি বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে? এদের একটু চিন্তা করে তোমার উত্তর দাও তো। এদের কি খাবার লাগে বা এদের কি অক্সিজেন লাগে, একটু চিন্তা করে উত্তর দাও তো। আচ্ছা, তো আমরা সবাই জানি যে আমাদের আশপাশে যে সকল গাছ আছে, সব গাছ হচ্ছে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে, তাই না? CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড O2, O2 মানে হচ্ছে অক্সিজেন। ওকে, সো প্রত্যেকে কার্বন ডাই অক্সাইড ছাড়ে এবং অক্সিজেন ছাড়ে গাছপালা। আর আমরা কি করি? আমরা হচ্ছে অক্সিজেন নেই, অক্সিজেন নেই এবং কি করি? গাছপালা ছাড়ি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছপালা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে। তো এই দিকটা আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? তারপর হচ্ছে খেয়াল করে দেখো যে আমরা গাছপালা থেকে আমরা হলো যে কি পাই? খাবার পাই। যেমন আমরা হচ্ছে ধান গাছ থেকে ভাত পাই, ভুট্টা গাছ থেকে ভুট্টা পাই। তো গাছ থেকে তো আসলে আমরা খাবার পাই, তাই না? তো এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস, ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারি গাছপালার, যেটাকে বলে হচ্ছে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। খুব কঠিন একটা নাম, মনে রাখা দরকার, জাস্ট বুঝো যে এখানে কি হয়। এবং আমরা যে গাছপালা থেকে যে খাবার পাই বা অক্সিজেন পাই, এটা কিন্তু আসলে এই সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস এর কারণে হয়ে থাকে। তো গাছপালা কি করে? গাছপালা যেটা হয় যে গাছপালা হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড নেয় এবং এই দুটা মিলায় সে হচ্ছে খাবার, সে হচ্ছে খাবার এবং অক্সিজেন তৈরি করে। ওকে, এই যে খাবারটা, এই খাবারটার নাম হচ্ছে, একটা নাম আছে, এটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, এটার নাম হচ্ছে গ্লুকোজ। এবং পরে এই গ্লুকোজ মিলেই আসলে আমাদের গাছপালা থেকে আমরা যে খাবারটা পাই, যেমন আমরা ধান পাই, সেগুলোর মধ্যে হলো যে এই গ্লুকোজ জমা থাকে। আচ্ছা, তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসে ব্যবহার করি এবং এই গ্লুকোজটা গাছপালা থেকে আমরা যে খাবার পাই, সেই খাবারের মধ্যে জমা থাকে। খুবই সিম্পল, খুবই সোজা, এটা নিয়ে কোনো হলো যে ঝামেলা নেই। আচ্ছা, তা এখন দেখো, এখন দেখো যে গাছপালার মধ্যে আমরা হলো যেটা সম্পর্ক পাইলাম। এখন কথা হলো
যে আমাদের কেন খাবার প্রয়োজন। তো শুধুমাত্র আসলে আমাদের না, আমাদের এবং গাছপালা দুজনেরই আসলে খাবার প্রয়োজন হয়। প্রত্যেকটা জীব, যত জীব আছে, সবার বেঁচে থাকার জন্য খাবার লাগে এবং অক্সিজেন লাগে। গাছপালা যে অক্সিজেনটা উৎপন্ন করে, এই অক্সিজেনের একটা অংশ গাছপালা নিজেও ব্যবহার করে এবং বাকি অংশটা আমরা ব্যবহার করি। আবার গাছপালা যে খাবার তৈরি করে, এই খাবার গাছপালার লাগে, আবার হলো যে আমরাও ব্যবহার করি। কিন্তু গাছপালা অক্সিজেন এবং খাবার তৈরি করতে পারে, কিন্তু আমরা অক্সিজেন এবং খাবার তৈরি করতে পারি না। এই দিক দিয়ে আমরা হলো যে গাছপালার উপর নির্ভরশীল। আবার গাছপালা কার্বন ডাই অক্সাইড লাগে, যেটা আমাদের কাছ থেকে পায়, এবং সূর্য আলো সেটা সূর্য থেকে পায়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই যে খাবার এবং অক্সিজেন, এইটা কেন দরকার। আচ্ছা, আচ্ছা, আমরা জীব, তাই না? আমরা জীব, আমরা বেঁচে আছি, গাছপালাও জীব, গাছপালা হলো যে বেঁচে আছে। তো সকল জীব, সকল জীব, সকল জীব হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। আমরা সবাই জানো যে অণু পরমাণু দিয়ে যেমন সকল বস্তু গঠিত, তেমনি সকল জীব হচ্ছে কোষ দিয়ে গঠিত। এবং কোষ হচ্ছে আমাদের আমাদের ক্ষুদ্রতম একক। কিরকম? খেয়াল করে দেখো যে মনে করো যে একটা মানুষ, ওকে, তো মানুষকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে মানুষের কি আছে? মানুষের মাথা আছে, মাথার মধ্যে ব্রেইন আছে, তাই না? মানুষের হাত পা আছে, তাই না? তারপর মানুষের হার্ট আছে, হার্ট আমাদের বুকের মধ্যে থাকে, সে হচ্ছে তার মধ্যে রক্ত থাকে, সে হার্ট হচ্ছে পাম্প করে রক্ত সারা দেহে পৌঁছায় দেয়। তারপর লাংস আছে, তাই না? লাংস কি করে? লাংস হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, তখন সেই বাতাসটা আমাদের লাংসে বা ফুসফুসে ঢুকে সে হচ্ছে সারা দেহে পৌঁছায় দেয়। সো এই সকল অর্গান হচ্ছে আবার কোষ দিয়ে গঠিত। ওকে, এই সকল অর্গান বা অঙ্গ যেগুলো হচ্ছে আমাদের দেহের সকল রকমের কাজকর্ম কন্ট্রোল করে থাকে, সে সকল অর্গান হচ্ছে কোষ দিয়ে গঠিত। এবং কোষ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক, কোষ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক। আচ্ছা, তো চলো আমরা হলো একটা কোষ দেখি, আমরা একটা কোষের ছবি দেখি। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা কোষ। ওকে, এইটা হচ্ছে একটা কোষ, এবং এরকম কোটি 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 10,000 কোটি কোষ নিয়ে আমাদের হলো যে পুরা দেহ গঠিত। তো কোষটা হচ্ছে খুবই ক্ষুদ্র। তো কোষটা হচ্ছে, এই যে কোষ যেটা আছে, এই কোষটা হচ্ছে একটা পানি ভর্তি বেলুনের মতো। তো বেলুনের যেমন ওই যে বেলুনের পর্দাটা আছে, তেমনি হলো যে পুরা কোষটা একটা পর্দা, একটা পাতলা একটা পর্দা দিয়ে বেষ্টিত। এটাকে আমরা বলি সেল মেমব্রেন অথবা কোষ পর্দা, সেল মেমব্রেন অথবা কোষ পর্দা বলি। এবং এই কোষ পর্দার মধ্যে কিছু আরো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু আছে, অঙ্গাণু অথবা অর্গানেল আছে, অঙ্গাণু অথবা অর্গানেল আছে। যেমন এই যে নিউক্লিয়াস, এটা একটা অর্গানেল। মাইটোকন্ড্রিয়া, এটা একটা অর্গানেল। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা অর্গানেল। তারপর হচ্ছে গলজি কমপ্লেক্স, এটা একটা অর্গানেল। আচ্ছা, তো এইখানে যে ছবিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা অ্যানিমেল সেল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা অ্যানিমেল সেল, অথবা এটা একটা প্রাণী কোষ। যারা হচ্ছে প্রাণী বা অ্যানিমেল, অর্থাৎ যারা চলাফেরা করতে পারে, তারা হচ্ছে এই ধরনের কোষ নিয়ে গঠিত। আবার যারা গাছপালা, যারা চলাফেরা করতে পারে না, তাদের ক্ষেত্রে কোষের গঠনটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। ওকে, সো আমি একটা উদ্ভিদ কোষ বা আমি একটা প্ল্যান্ট কোষের ছবিও আমি হলো যে এখানে এনে দেই। আমি হলো যে একটা উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট কোষের ছবি হলো যে আমি এখানে এনে দিই। তো এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। খেয়াল করে দেখো, সো প্ল্যান্ট সেল এবং এনিম্যাল সেল হচ্ছে মোটামুটি একদম একই, জাস্ট দুই জায়গায় পার্থক্য আছে। তাহলে খেয়াল করে দেখো যে এনিম্যাল সেল হচ্ছে একদম নরম তুলতুলা, আমাদের গায়ের মতো, আমাদের গায়ে কি নরম তুলতুলা, তাই না? সো এবং খেয়াল করে দেখো যে এইখানে জাস্ট প্রত্যেকটা কোষে জাস্ট একটা বাইরে একটা পাতলা একটা পর্দা থাকে, তাই না? আমাদের গাছপালা অনেক শক্ত না? কাঠ অনেক শক্ত, গাছপালার বাকল অনেক শক্ত। তো এ কারণে প্ল্যান্ট সেল যেগুলো আছে, উদ্ভিদ কোষ যেগুলো আছে,
উদ্ভিদ কোষ যেগুলো আছে উদ্ভিদ কোষ যেগুলো আছে সেগুলো অনেক শক্তপোক্ত। তো খেয়াল করে দেখো যে যে এখানে এখানে যে দেখো যে সেল মেমব্রেন আছে, এই যে হলুদ হলুদ পর্দাটা সেল মেমব্রেন বা কোষের যে পর্দাটা, কোষ ঝিল্লি, কোষ পর্দা আছে, এবং তার বাইরে একটা সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকে যেটা হচ্ছে এই কোষ পর্দার বাইরে থাকে, এবং এটা অনেক শক্ত। এটা অনেক শক্ত এবং সেলুলোজ দিয়ে তৈরি। এবং এই সেলুলোজই হলো যে উদ্ভিদের শক্ত কাঠ যেটা আছে সেটা হচ্ছে তৈরি করে। তো খেয়াল করে দেখো আমাদের এই যে প্ল্যান্ট সেলের নিউক্লিয়াস আছে, ওকে, প্ল্যান্ট সেলেও হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে। প্ল্যান্ট সেলে এক্সট্রা একটা অঙ্গাণু থাকে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা শুধুমাত্র শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে। প্ল্যান্ট সেলের ছবি একটু খেয়াল করো। সো এটা হচ্ছে অ্যানিমাল সেল, এটা হচ্ছে প্ল্যান্ট সেল, ওকে। তো অ্যানিমাল সেলে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু প্ল্যান্ট সেলে কি থাকে? প্ল্যান্ট সেলে হলো যে ক্লোরোপ্লাস্ট থাকে। তো আমরা এখন একটু দেখি, বুঝার চেষ্টা করি যে এখানে কাজগুলো কি, ওকে। সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো দেখো বলেছে যে নিউক্লিয়াস কন্টেন্স ডিএনএ, নিউক্লিয়াসে হচ্ছে ডিএনএ থাকে, ওকে। ডিএনএ ডিএনএ কি জিনিস? তো ডিএনএ হচ্ছে এক ধরনের বা মলিকিউল অণু বা মলিকিউল, যে মলিকিউলের মধ্যে আমাদের সকল ইনফরমেশন বা তথ্য থাকে। এই ইনফরমেশন বা তথ্য বলতে আমরা কি বুঝাই? আচ্ছা, তোমাদের আশপাশে দেখো যে কারো গায়ের রং কালো, গায়ের রং ফর্সা, কারো নাকটা একটু চ্যাপ্টা, কারো নাকটা একটু উঁচু, কারো চুল একটু কালো, কারো চুল একটু বাদামি, কারো চোখের মনি একটু কালো, কারো চোখের মনি একটু বাদামি। আমাদের একজন আরেকজনের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে না? অনেক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। তো এই সকল বৈশিষ্ট্য কন্ট্রোল করে এই ডিএনএ। আমাদের কারো ডিএনএ হুবহু একই না, আমাদের সবার ডিএনএ তে একটু একটু পার্থক্য আছে। আমাদের আমরা তো মানুষ, তাই না? তো সব মানুষের ডিএনএ হচ্ছে 99.99% সেম। জাস্ট হচ্ছে 0.001% ডিফারেন্স আছে। এই 0.001% ডিফারেন্সটাই হচ্ছে কি, এই 0.0011% ডিফারেন্সের কারণে আমাদের মধ্যে বৈশিষ্ট্যে এত পার্থক্য দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু মাইটোকন্ড্রিয়ার কাজ দেখি। তো আমি বললাম না যে আমাদের হলো যে খাবার লাগে, অক্সিজেন লাগে বেঁচে থাকতে। তো কেন লাগে? তো খেয়াল করে দেখো যে মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন বা শ্বসন নামে একটা জিনিস ঘটে। তো এটা আমাদের প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়াতেও ঘটে, আবার এটা কি উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়াতেও ঘটে। তো এখানে যেটা হয় সেটা হলো যে আমরা যে খাবারটা খাই এবং আমরা যে অক্সিজেনটা খাই, সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে যায়। খাবারটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ওকে। এবং এই শক্তিটা দিয়েই আমাদের এই যে কোষ আছে, তারপর আমাদের সারা দেহের সব রকম কাজ হলো যে কন্ট্রোল হয়। এবং এই শক্তিটা একটা স্পেশাল অণুর মধ্যে সঞ্চিত থাকে, যে অণুটাকে আমরা বলি এটিপি। তাহলে আমরা বলতে পারি যে শ্বসন প্রক্রিয়ায় খাবার এবং অক্সিজেন বিক্রিয়া করে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এবং এটা ঘটে যে মাইটোকন্ড্রিয়াতে। দেখো এখানে মাইটোকন্ড্রিয়া অনেক আছে, কোটি কোটি মাইটোকন্ড্রিয়া থাকে একটা সেলে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো যে আমাদের যে প্ল্যান্ট সেল আছে সেই প্ল্যান্ট সেলে হলো যে ক্লোরোপ্লাস্ট থাকে। তো আমি যে বললাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এবং আমি যে বললাম যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, ক্লোরোপ্লাস্টের সালোকসংশ্লেষণ হয় ক্লোরোপ্লাস্টের সালোকসংশ্লেষণ হয়। তো সালোকসংশ্লেষণের ফলে কি উৎপন্ন হয়? সালোকসংশ্লেষণের ফলে সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড থেকে খাবার এবং অক্সিজেন তৈরি হয়, এবং এই কাজটা ক্লোরোপ্লাস্ট করে থাকে। এবার খেয়াল করে দেখা যায় ক্লোরোপ্লাস্টের হলো যে রং হচ্ছে সবুজ। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামে একটা মলিকিউল বা অণু থাকে যেটা হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা কন্ট্রোল করে। আর সূর্যের আলো যে উদ্ভিদে ব্যবহার হয়, ক্লোরোফিল সূর্যের আলো ব্যবহার করে দেখে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হতে পারে। আবার ক্লোরোফিলের রং সবুজ দেখে হলো যে কি আমাদের কাজগুলা হলো যে সবুজ হয়, ওকে। তারপর আরো কিছু অঙ্গাণু আছে যেমন রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, এবং প্রোটিন দিয়ে আমাদের দেহ গঠিত, তো রাইবোজোম আমাদের দেহ গঠনে সাহায্য করে। আরো কিছু অঙ্গাণু আছে, বাট এগুলো জানা লাগবে না, এই মেন অঙ্গাণুগুলো তোমাদেরকে জানলেই হবে। তো এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, ওকে।
আচ্ছা, তো অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু গঠন করে। তো একটা টিস্যুর মধ্যে অনেকগুলো একই রকমের কোষ থাকে যেটা হচ্ছে একই রকমের কাজ করে। তারপর অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠন করে। একটা অঙ্গ গঠন করে। অনেকগুলো অঙ্গ মিলে একটা সিস্টেম বা তন্ত্র গঠন করে। এবং অনেকগুলো সিস্টেম, যেমন আমাদের ব্লাড পাম্প করার জন্য, রক্ত পরিবহন করার জন্য রক্ত সংবহন তন্ত্র, এর মধ্যে হার্ট আছে, আমাদের শিরা ধমনী আছে যারা রক্ত নিয়ে যায়, রক্ত ভেসেল আছে, মানে আমাদের রক্তনালিকা গুলো আছে সেখানে রক্ত নেয়। তারপর হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস করার জন্য আমাদের ফুসফুস আছে। এরকম অনেকগুলো তন্ত্র মিলে হলো যে আমাদের পুরো দেহটা গঠন হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের দেহ গঠনের ধরন। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি করলাম? আমরা হলো যে শ্বসন সম্পর্কে জানলাম, সালোক সংশ্লেষণ সম্পর্কে জানলাম, আমরা হলো যে আমাদের কোষগুলো সম্পর্কেও জানলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু আমরা যে মানুষ, আমরা একটা মানুষের দেহের গঠন বোঝার চেষ্টা করি, এবং আমরা হলো যে একটা উদ্ভিদের দেহের গঠন বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা হলো যে একটা মানুষের গঠন বোঝার চেষ্টা করি, একটা উদ্ভিদের গঠন বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমি একটা মানুষের ছবি এবং আমি একটা উদ্ভিদের ছবি পাশাপাশি এনে রাখি। তো এটা হচ্ছে একটা মানুষের ছবি। এখানে দেখাচ্ছে যে হলো যে মানুষের ভিতর কি কি আছে, এবং হলো যে আমি একটা উদ্ভিদ আনি, সেই উদ্ভিদটার মধ্যে কি কি আছে সেটা হলো যে আমি হলো যে দেখার চেষ্টা করি। এটা খুবই ছোট্ট সিম্পল একটা উদ্ভিদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে গাছের গঠনটা দেখি। তো খেয়াল করে দেখো যে একটা গাছের দুইটা অংশ থাকে, বা গাছের মাটির উপরের যে অংশটা আছে সেটাকে আমরা বলি স্টেম বা শুট বা কাণ্ড, এবং 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 আমরা গাছের মাটির নিচের যে অংশটা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে রুট বা মূল। এবং খেয়াল করে দেখো যে কাণ্ড থেকে হলো যে পাতাগুলা বের হয়। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কোন অংশের কাজটা আসলে কি। তো দেখো, আমরা হলো যে শুরুতে কি বলেছি? আমরা শুরুতে বলেছি যে হলো যে আমাদের যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদে হলো যে কি হয়, সেই উদ্ভিদে হলো যে সালোক সংশ্লেষণ হয়, তাই না? সেই উদ্ভিদে হলো যে সালোক সংশ্লেষণ হয়। এবং সালোক সংশ্লেষণে কি লাগে? সালোক সংশ্লেষণে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু হলো যে পানিও লাগে। আচ্ছা, পানি ছাড়া কিন্তু কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হতে পারে না। তাহলে সালোক সংশ্লেষণে হলো যে পানি লাগে। তাহলে উদ্ভিদের পানিটা কোত্থেকে পাবে? উদ্ভিদের এই পানিটা আসে এই যে মূল থেকে। ওকে, উদ্ভিদের পানিটা আসে মূল থেকে। উদ্ভিদ খেয়াল করে দেখো যে উদ্ভিদের মূলটা হলো যে অনেক ভাগ হয়ে গেছে। উদ্ভিদের এই মূলগুলাতে হলো যে এই এই যে মাটি আছে, মাটি থেকে হলো যে পানি ঢুকে। ওকে, মাটি থেকে পানি ঢুকে, মাটি থেকে পানি ঢুকে এবং উদ্ভিদের মূল থেকে পানি হচ্ছে ক্রমাগত আমাদের হলো যে উপরে যাইতে থাকে, নিচ থেকে অনেক উপরে যাইতে থাকে। এবং এই পানিটা হলো যে পাতায়ও যাইতে থাকে, পানিটা হলো যে পাতায়ও যায়। আচ্ছা, উদ্ভিদের মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে প্রস্বেদ, বা ইংরেজিতে এটাকে বলে ট্রান্সপিরেশন। ইংরেজিতে একে বলে ট্রান্সপিরেশন। প্রস্বেদ বা ট্রান্সপিরেশনটা কি? তো উদ্ভিদ কিন্তু প্রতি মুহূর্তে অনেক পানি শোষণ করে মাটি থেকে। তো এর মধ্যে অল্প কিছু পানি সে সালোক সংশ্লেষণে ব্যবহার করে খাবার তৈরি করতে, এবং বেশিরভাগ পানি হলো যে পাতা থেকে বাষ্প আকারে বের হয়ে যায়। বেশিরভাগ পানি পাতা থেকে বাষ্প, H2O আকারে বের হয়ে যায়। ওকে, এই যে এই শোষণকৃত পানিটা পাতা থেকে বের হয়ে যাওয়া, এইটাকে বলে হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এবং এটার ফলে কি হয়? চিন্তা করে দেখো যে আমরা যখন খুব বেশি দৌড়ঝাঁপ করি তখন আমরা ঘেমে যাই না? এবং ঘেমে যাওয়ার ফলে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়, এবং এই ঘামটা যখন শুকায় যায় তখন আমাদেরকে ঠান্ডা লাগে। তো এই ঘামটা
আমাদের শরীর থেকে অতিরিক্ত তাপ শোষণ করে সেগুলো যে বাষ্প হয়ে যায়, এবং ঘামটা আমাদের শরীর থেকে অতিরিক্ত তাপ শোষণ করে নিয়ে যাওয়ার ফলে আমাদেরকে হলো যে তখন ঘামটা শুকিয়ে গেলে আমাদেরকে ঠান্ডা লাগে। তো গাছপালা কি, গাছপালা সবসময় হচ্ছে অ- একদম রোদে দাঁড়ায় থাকে, সূর্যালোকে দাঁড়ায় আছে, তাই না? গাছপালাতে হলো যে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো পড়ছে। এখন এই সূর্যের আলোটা শ্বাস জন্য দরকার। ইনফ্যাক্ট পাতাগুলা চ্যাপ্টা কেন, গাছের পাতা কেন দরকার, গাছের পাতা দরকার হয় যাতে গাছ হচ্ছে পাতা দিয়ে অনেক বেশি সূর্যালোক শোষণ করতে পারে। পাতা যত চ্যাপ্টা হবে, পাতায় তত বেশি সূর্যালোক পড়বে, গাছ কিন্তু তত বেশি সূর্যের আলো শোষণ করতে পারবে। এটা দরকার। বাট বেশি সূর্যের আলো পড়লে তখন হচ্ছে গাছের পাতা কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে, এবং বেশি গরমে কোষগুলা কিন্তু মারা যেতে পারে। তো আমরা যেমন গা যেমন ঘেমে যায় এবং পানি বের হয়ে যায়, তেমনি সেম ভাবে এই তাপমাত্রাটা কন্ট্রোল করার জন্য, এই টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য পানি বের হয়ে যায়। তো পাতা থেকে পানি যখন বের হইতে থাকে, তখন পাতা থেকে অতিরিক্ত তাপ নিয়ে যায়, এবং এই যে প্রসারণের ফলে আসলে গাছটা ঠান্ডা থাকে, গাছের তাপমাত্রাটা কন্ট্রোল হয়। তো প্রসারণ হচ্ছে অনেকটা গাছের ঘেমে যাওয়ার মতো একটা প্রক্রিয়া। তো গাছও ঘেমে যায় আসলে। আচ্ছা, তাহলে দেখো পানি শোষণ হয়। পানিটা হলো যে মূলে পানি শোষণ হয় এবং মূল থেকে এটা হচ্ছে কাণ্ডের দিকে যায়। পাতা কেন সবুজ হয়? ক্লোরোফিলের কারণে। তারপর খেয়াল করে দেখো যে কিছু কিছু পাতা হচ্ছে ফুলে পরিণত হয়। ওকে, ফুলে পরিণত হয়। এবং খেয়াল করে দেখো যে ফুলের মধ্যে কিছু বিশেষ ধরনের কোষ উৎপন্ন হয়, এটাকে বলে পরাগরেণু। ওকে, এটাকে বলে পরাগরেণু। তো মানুষের তো না হয় বাবু হয়, তো গাছপালার কি হয়? গাছপালার হচ্ছে ফল উৎপন্ন হয়। ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। এবং এই বীজ থেকে হলো যে পরে হলো যে নতুন গাছ উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, আমরা এখন চলো দেখি গাছপালা থেকে কিভাবে বীজ উৎপন্ন হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এটা হচ্ছে দুইটা ফুল, এটা হচ্ছে দুইটা ফুল, এটা হচ্ছে দুইটা ফুল। এবং হলো যে দুইটা ফুলের এখানে হলো যে প্রসেসে দেখানো হয়েছে, মানে ফুলের ভিতরে কি কি থাকে এটা দেখানো হয়েছে। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফুলের নিচের অংশটা, এটা হচ্ছে ফুলের পাপড়ি বা পেটাল। এবং খেয়াল করে দেখো যে ফুলের মধ্যে দুইটা বিশেষ অংশ থাকে। একটা হচ্ছে পলেন গ্রেইন বা পরাগধানী নামে একটা জিনিস থাকে, এবং আরেকটা হচ্ছে ওভারি বা গর্ভাশয় নামে একটা অংশ থাকে। ওকে, এবং এই পরাগধানী এবং এই গর্ভাশয়ের মধ্যে দুই ধরনের বিশেষ কোষ থাকে। একটা থাকে হচ্ছে পলেন বা পরাগ, এবং আরেকটা হচ্ছে থাকে হচ্ছে ওভিউল বা ডিম্ব। ওকে, ওভিউল বা ডিম্ব। তো পরাগ হচ্ছে এক ধরনের বিশেষ এক ধরনের কোষ, এবং ওভিল বা ডিম্বক হচ্ছে বিশেষ এক ধরনের কোষ। আচ্ছা, তো যেটা হয় যে মনে করো যে মৌমাছি বা প্রজাপতি, মৌমাছি বা প্রজাপতি হলো যে অনেক সময় ফুলে এসে বসে, ফুলের মধু খাইতে বসে। তখন এই যে পলিনেটর, এই যে মৌমাছি যে প্রজাপতি, এর গায়ে হচ্ছে এই যে পরাগটা আছে, সেই পরাগটা লেগে যায়। পরে এই মৌমাছি যখন আরেকটা গাছে যে বসে, আরেকটা গাছে যে বসে, তখন সেই পরাগ রেণুটা হলো যে এই যে ফুল আছে, এই ফুলের ডিম্বকের সাথে যুক্ত হয়ে যায়। এবং এই যে ওভিউলার পোলেন, এই যে ডিম্বক আর পরাগ, এই দুইটা যখন মিলে যায়, এই দুটো যখন মিলে যায়, তখন হলো যে সেখান থেকে হলো যে বীজ উৎপন্ন হয়। ওকে, এবং এই পুরো প্রসেসটা হচ্ছে পলিনেশন বা পরাগায়ন। তো পরাগায়নের ফলে এই পোলেন আর ওভারি, এই পরাগরেণু আর হলো যে ডিম্বক মিলে যায়, মিলে একটা নতুন একটা কোষ উৎপন্ন করে। সেখান থেকে বীজ উৎপন্ন হয়। বীজ উৎপন্ন হওয়ার সাথে সাথে এই যে পুরা ফুলটা, এই পুরা ফুলটা হলো যে ফলে পরিণত হয়, এবং ফলের মধ্যে এই বীজটা থাকে। পরবর্তীতে হলো যে বীজ থেকে হলো যে নতুন গাছ উৎপন্ন হয়। আচ্ছা, তো এখন পরাগায়ন দুই ধরনের হতে পারে। হলো যে যদি সেম ফুলে, একই ফুলে যদি হলো যে পোলেনটা যদি এই গর্ভাশয়ের সাথে মিশে যায়, তাহলে সেটা হচ্ছে সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, মানে নিজে নিজের সাথে পরাগায়ন করছে। এবং এই পরাগরেণুটা যদি অন্য অন্য কোনো ফুলে যায়, সেটা হচ্ছে আদার পলিনেশন বা পর পরাগায়ন, মানে দুইটা ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রস পলিনেশন বা পর পরাগায়ন। ওকে, তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইভাবে বীজ উৎপন্ন হয়, এবং বীজ থেকে ফল উৎপন্ন হয়। সরি, কি বলছি, না, ফলের মধ্যে বীজ থাকে এবং এই বীজ থেকে গাছ উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে
বোঝা খুবই ইম্পর্টেন্ট। সো এখন খেয়াল করে দেখো যে আমরা হলো যে মোটামুটি গাছের ইম্পর্টেন্ট অনেকগুলো প্রসেস সম্পর্কে জানলাম। আমরা হচ্ছে পরাগায়ন সম্পর্কেও জানলাম। পরাগায়ন ছাড়া আমরা বাঁচতাম না। এখন হলো আমরা হচ্ছে একটু আমাদের নিজেদের শরীরের দিকে একটু মনোযোগ দিই। আচ্ছা, তো খেয়াল করে দেখো যেটা মানুষ কিন্তু একটু ভয়ঙ্কর। আচ্ছা, এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে শ্বাসনালী। এটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী এবং শ্বাসনালীর একদম পিছে, মানে এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর ঠিক বরাবর পিছে, একটু পিছে থাকে হচ্ছে অন্ননালী। অন্ননালী, এগুলো আমি বাংলা নাম বলছি। যদি আমি ইংরেজিতে বলি তাহলে শ্বাসনালীর ইংরেজি হচ্ছে উসোফ্যাগাস, এবং অন্ননালীর নাম হচ্ছে, এখন খেয়াল করে দেখো যে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নেই, আমরা যে নাক দিয়ে বা মুখ দিয়ে যে শ্বাস প্রশ্বাসটা নেই, এই শ্বাসনালী দিয়ে আমাদের এই যে শ্বাস প্রশ্বাসটা, এই শ্বাস প্রশ্বাসটা যাই হচ্ছে ফুসফুসে যায়। এটা হচ্ছে লাংস, ফুসফুসে যায়। আচ্ছা, এবং খেয়াল করে দেখো যে দুইটা লাংসের মধ্যে আমাদের হার্ট থাকে। খেয়াল করে দেখো যে হার্ট থেকে এই যে দেখো কিছু রক্তনালী বের হয়ে গেছে, কিছু রক্তনালী বের হয়ে গেছে, এবং কিছু রক্তনালী ঢুকেছে। সো যে সকল রক্তনালী হচ্ছে হার্টে ঢুকে তারা এবং বের হয়, তারা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধমনী বা আর্টারি, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভেইন বা শিরা। আচ্ছা, একটা হচ্ছে ধমনী বা আর্টারি, এবং আরেকটা হচ্ছে ভেইন বা শিরা। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ধমনী বা আর্টারি এবং ভেইন বা শিরার আসলে কাজটা কি। তো চলো আমরা এখন হলো যে ধমনী বা আর্টারি এবং ভেইন বা শিরার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো চলো আমরা কোনো একটা অঙ্গ চিন্তা করি। মনে করো যে এটা হচ্ছে তোমার হাত। এটা হচ্ছে তোমার হাত, হাতের 5টা আঙ্গুল। সো এখন খেয়াল করে দেখো যে আমাদের হাতের মধ্যে কি আছে, আমাদের হাতের মধ্যে হলো যে ধমনী আছে, তাই না? আমাদের হলো যে হাতটা যেখানে শুরু হয়েছে, এই যে এরকম একটা জায়গায় যে শুরু হয়েছে, এখানে হাত দিলে বোঝা যায় যে আমাদের হলো যে নাড়ি বা হার্টবিট বোঝা যায় যে এখানে কিছু একটা আছে, এবং এই কিছু একটাই হচ্ছে আমাদের রক্তনালিকা, এবং এইটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর পর এটা হলো যে নড়ছে, এটা হলো পাম্প করছে, তাই না? তো আসলে যেটা হয় যে আমাদের হলো যে হার্ট আছে, এই হার্ট থেকে হলো যে খুব বড় একটা রক্তনালী বের হয়, খুব বড় একটা রক্তনালী বের হয়, এবং এখান থেকে আরো ছোট ছোট রক্তনালী বের হয়, খুব বড় একটা রক্তনালী বের হয়। সো এই যে বড় যে রক্তনালীটা, এই বড় রক্তনালীটা হচ্ছে ধমনী। সো এটা যেহেতু হার্ট থেকে বের হয় এবং অনেক বড়, এটা হচ্ছে মহাধমনী, বা এটা হচ্ছে অ্যাওর্টা। ওকে, এবং এই রক্তনালীটা আর হলো যে পরে অনেক ছোট ছোট অংশে ভাগ হয়ে এটা হলো যে দেহের প্রতিটা অংশে চলে যায়, এবং হার্টেও একটা হলো যে অংশ আছে। তো খেয়াল করে দেখো যে আমাদের শরীরের প্রতিটা কোষে শক্তি উৎপন্ন হচ্ছে, শ্বসন হচ্ছে, এবং শ্বসনের জন্য অক্সিজেন লাগে। তো আমরা যে ফুসফুস থেকে যে অক্সিজেনটা পাই সেটা হলো যে ফুসফুস থেকে তো রক্তে যায়, রক্ত থেকে হলো যে এটা কোষে যাওয়া দরকার। তো প্রথমে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা আমাদের হলো যে হার্টে ঢুকে, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা হলো যে হার্টে ঢুকে। তো আমাদের ফুসফুস থেকে একটা রক্তনালী হলো যে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের হলো যে হার্টে নিয়ে আসে। দেন হার্ট হার্ট হলো যে সেই রক্তটা ধমনির মাধ্যমে হলো যে আমাদের সারা দেহে নিয়ে চলে যায়। আচ্ছা, সারা দেহে নিয়ে চলে যায়। তো এই যে ধমনী, এই ধমনীটা হচ্ছে তাহলে কি করে, এই ধমনীটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ওকে, এবং এটা কিভাবে পরিবহন করে আশা করি বুঝতে পারছি। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হার্টে আসে, এবং হার্টের মধ্যে থেকে রক্তটা আবার হার্ট ধমনী বা আর্টারির মাধ্যমে সারা দেহে পাম্প করে। আচ্ছা, তো মনে করো যে এই যে ধমনী থেকে অক্সিজেন সারা দেহে সবগুলা কোষে ছড়াই গেল, এবং খেয়াল করে দেখো যে প্রতিটা কোষ অক্সিজেন ব্যবহার করে, এবং কি কার্বন ডাই অক্সাইড হলো যে উৎপন্ন করে, তাই না? তাহলে কোষগুলোতে যে রক্ত থেকে অক্সিজেন বের হয় এবং হলো যে কার্বন ডাই অক্সাইড হলো যে শোষণ করে, এবং এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা
ধমনী যেখানে যে শেষ হয় সেখান থেকে আবার শিরা বা ভেনের মাধ্যমে ফেরত আসে। এবং ইনফ্যাক্ট আমাদের হার্টেও হলো যে মহাশিরা মহাশিরা অর্থাৎ দেহের যত শিরা আছে সবগুলা শিরা মিলে মহাশিরা গঠন করে। এবং এই মহাশিরার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের হার্টে ফেরত আসে। ওকে, হার্টে ফেরত আসে। এবং এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হলো যে তখন ফুসফুসে যায়, আবার হলো যে ফুসফুসে যায়, আবার হলো যে ফুসফুসে যায়, এবং ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড হলো হলো যে ছেড়ে দেয়। তাহলে খেয়াল করে দেখো, জিনিসটা খুবই সোজা। ফুসফুসে রক্ত যাচ্ছে, ফুসফুসে রক্ত যাওয়ার পর সেখানে সে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, অক্সিজেন নিয়ে আসছে। অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের হলো যে ফুসফুস থেকে হার্টে আসছে, হার্ট থেকে শরীরে যাচ্ছে, শরীরে সে যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার হার্টে আসছে, হার্ট আবার পাম্প করে ফুসফুসে পাঠাচ্ছে, ফুসফুসে যে আবার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত পরিণত হচ্ছে, আবার হার্টে এসে আবার শরীরে যাচ্ছে। তাহলে আমাদের জিনিসটা এরকম যে ফুসফুস থেকে রক্ত হলো যে হার্টে যায়, লাংস থেকে রক্ত হচ্ছে হার্টে যায়, হার্ট থেকে বডিতে যায়। ওকে, বডিতে যে সে হচ্ছে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড নেয়, তারপর সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার হার্টে ব্যাক আসে, এইটা আবার হলো যে হার্ট থেকে হলো যে ফুসফুসে যায়, এইটা আবার হার্ট থেকে ফুসফুসে যায়, এবং ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড রক্তটা ছেড়ে দেয়, অক্সিজেন যুক্ত রক্তটা হলো যে চলে আসে। বাট খেয়াল করে দেখো যে যখন রক্তে অক্সিজেন থাকে তখন শুধু অক্সিজেন থাকে, যখন কার্বন ডাই অক্সাইড থাকে তখন শুধু কার্বন ডাই অক্সাইড থাকে। অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড রক্ত কখনো একসাথে মিশে না। অর্থাৎ ধমনীতে শুধু অক্সিজেন যুক্ত রক্ত থাকে এবং শিরাতে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের রক্তটা কিভাবে যাওয়া আসা করে। এইটা আমরা আরো ডিটেলসে দেখবো সামনের ক্লাসে, বাট আপাতত আমরা জাস্ট এইটুকু বুঝি। তারপর দেখো, আমরা যে খাবার খাই, খাবারটা আমাদের মুখ থেকে, এই যে মুখ থেকে দেখো, মুখ থেকে আমাদের খাবারটা হচ্ছে কোথায় আসে? খাবারটা হলো যে এই যে পাকস্থলীতে আসে, যে পাকস্থলীতে আসে। তারপর খাবারটা পাকস্থলী থেকে হচ্ছে কোথায় যায়? খাবারটা পাকস্থলী থেকে, পাকস্থলী হয়ে এটা হচ্ছে, দেখো যে ক্ষুদ্রান্তে যায়, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমাদের মুখ থেকে খাবারটা পাকস্থলী বা স্টোমাকে আসে, স্টোমাক থেকে সেটা হচ্ছে আমাদের স্টোমাকের নিচে স্মল ইন্টেস্টাইনে যায়। এই যে স্মল ইন্টেস্টাইনে, যে স্মল ইন্টেস্টাইন অনেক প্যাঁচানো, অনেক প্যাঁচানো, অনেক প্যাঁচানো, এই স্মল ইন্টেস্টাইন থেকে তারপর খাবারটা হচ্ছে এই যে এই যে বড় মোটা যে ইন্টেস্টাইনটা সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যায়, লার্জ ইন্টেস্টাইনে যায়। তারপর বাকিটা হচ্ছে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ওকে, তাহলে খাবারের যাওয়া আসাটা খুব ইজি। খাবারটা পেটে যায়, পেট থেকে স্মল ইন্টেস্টাইনে যায়, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে যায়। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে আমাদের কোষ তো অনেক ক্ষুদ্র। তাহলে আমরা যে ভাত খাই বা মাংস খাই, ভাত বা মাংসের সাইজ কিন্তু কোষের থেকে বিশাল, তাহলে কোষ তো সেই ভাত বা মাংসটা ইউজ করতে পারবে না। তো এই জন্য যেটা হয় সেটা হলো যে যে আমরা যে ভাতটা খাই, এই খাবারটা খাই, এই খাবারটা হলো যে কিছু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই খাবারটা হলো যে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়। বুঝতে পারছো? এই খাবারটা ভেঙে ভেঙে হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়। মনে করো যে কার্বোহাইড্রেট আছে, মানে আমরা যে ভাত খাই, আমরা যে আলু খাই, এই ভাত বা আলু তো গ্লুকোজ দিয়ে গঠিত, তাই না? তো একটা ভাতের দানা মনে করো 10 কোটি গ্লুকোজ দিয়ে গঠিত। তো আমাদের এই যে স্টোমাক, তারপরে যে স্মল ইন্টেস্টাইন, তারপরে যে লার্জ ইন্টেস্টাইন আমরা যেটা করলাম, এগুলা এই 10 কোটি গ্লুকোজ অণুকে ভেঙে একটা একটা করে গ্লুকোজ অণুতে পরিণত করে। পরবর্তীতে সেটা হলো যে আমাদের স্টোমাক থেকে শোষিত হয়, সেটা হলো যে রক্তের মাধ্যমে সারা দেহে প্রতিটা কোষে কোষে পৌঁছায় যায়। এবং এই যে হজম করার কাজে এনজাইম হেল্প করে থাকে, এনজাইম নামে একটা জিনিস হেল্প করে থাকে। ওকে, তো আশা করি আমরা হলো যে একটা গাছ কিভাবে কাজ করে, বা গাছের হলো যে কিভাবে বীজ তৈরি হয় এবং আমাদের বডি কিভাবে কাজ করে, আশা করি যে আমরা এটা হলো যে এখানে বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের দেহ কি নিয়ে গঠিত, আমাদের বেঁচে থাকতে কি কি লাগে, উদ্ভিদের বেঁচে থাকতে কি কি লাগে, উদ্ভিদ কিভাবে কি কি কাজ করে, গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ নিয়ে দেখলাম। এখন আমাদের আরেকটা যে জিনিস নিয়ে খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, সেটা হলো যে আমরা যে খাবারগুলা খাই, এই খাবারগুলোর ধরন কি, অথবা উদ্ভিদ খাবারের মতো কোনো কিছু খেয়ে থাকে কিনা, সেই জিনিসটার উপর এখন আমরা হলো যে ফোকাস করি। ওকে, ঠিক আছে। সো আমরা যে খাবার খাই, আমরা যে খাবার খাই আমরা যে খাবার খাই সেই খাবারকে আসলে 6 ভাগে
ভাগ করা যায়। তো প্রধান তিনটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বাংলায় বলে শর্করা, ইংলিশে বলে কার্বোহাইড্রেট। আচ্ছা, তারপরে আছে হলো প্রোটিন, তারপরে আছে হলো ফ্যাট বা চর্বি, তারপরে আছে কি ফ্যাট বা চর্বি। এগুলা মূলত বেশি পরিমাণে দরকার আমাদের। সব থেকে বেশি দরকার হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট কেন সব থেকে বেশি দরকার? কেননা এটা হলো শক্তি উৎপাদনে প্রয়োজন হয়, শক্তি উৎপাদনে প্রয়োজন হয়। তারপরে বেশি দরকার হয় প্রোটিন। প্রোটিন কেন দরকার হয়? কারণ এটা হলো যে দেহ গঠনে লাগে। এবং চর্বি হচ্ছে আমাদের দেহে শক্তি সঞ্চয়ে সাহায্য করে। আচ্ছা, এর বাইরেও এর বাইরেও আমাদের হলো যে কিছু আলাদা পদার্থ লাগে, যেমন খনিজ লবণ লাগে, তারপর হচ্ছে ভিটামিন লাগে, তারপর হচ্ছে পানি লাগে। আমাদের পানি অনেক বেশি লাগে, আমাদের দিনে 2 লিটার পানি পান করা দরকার। আচ্ছা, তো শর্করা বা কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝাই আমরা যে ভাত খাই, তারপর মনে করো রুটি খাই, তারপর মনে করো হলো যে আলু খাই, তাই না? তারপর মনে করো হলো যে ভুট্টা খাই, এগুলো হচ্ছে মূলত শর্করা বা কার্বোহাইড্রেট। এবং এই শর্করা বা কার্বোহাইড্রেট, এই ভাত রুটি আলুর মধ্যে যে শর্করা বা কার্বোহাইড্রেট আছে, সেটা একটি বিশেষ নাম আছে। এই নামটা হচ্ছে স্টার্চ। আচ্ছা, এই নামটা হচ্ছে স্টার্চ। তো তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাই আপনি তো একটু আগে বললেন যে উদ্ভিদ গ্লুকোজ উৎপন্ন করে শ্বাসের মাধ্যমে, এবং এই গ্লুকোজটা আমরা হলো যে খেয়ে থাকি, তাই না? তো আসলে যেটা হয় যে অনেকগুলা গ্লুকোজ অণু মিলে আসলে স্টার্চ তৈরি করে। অনেকগুলো গ্লুকোজ অণু মিলে স্টার্চ তৈরি করে। কোটি কোটি গ্লুকোজ অণু যখন যুক্ত হয়, যে বিশাল একটা অণু তৈরি করে, বিশাল একটা মলিকিউল তৈরি করে, তখন তাকে আমরা স্টার্চ বলি। এবং আমরা যে খাবার খাই, খাবারটা পেটে গিয়ে হজম হওয়ার পর এটা হলো যে ডাইজেশনের মাধ্যমে হজম হয়ে এটা হলো যে গ্লুকোজে পরিণত হয়। এবং তারপরে গ্লুকোজটা রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে আমাদের সেলে যায়। সেল তখন হচ্ছে এই গ্লুকোজটা ব্যবহার করে। ওকে, তো আমরা দেখলাম যে স্টার্চ হচ্ছে গ্লুকোজ দিয়ে গঠিত। তেমনি ভাবে প্রোটিন যে আছে, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এবং চর্বি হচ্ছে কি দিয়ে গঠিত? চর্বি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত। চর্বি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত। আমাদের খাবার যে হজম হয়, আমাদের খাবার হজম হওয়ার অর্থ হলো এই যে বড় বড় যে অণুগুলো আছে, এই যে কার্বোহাইড্রেট আছে, তারপর প্রোটিন আছে, তারপর চর্বি বা ফ্যাট আছে, আমাদের এই খাবারগুলো হজম হওয়ার অর্থ হলো এই বড় বড় অণুগুলা ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়, সেটাকে আমরা বলি হজম হওয়া। আচ্ছা, তারপরে যখন হজম হয় তখন এই গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গুলা কোষে প্রবেশ করে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল হিসেবে। তারপর কোষ হচ্ছে এই মলিকিউল গুলা দিয়ে নিজের মতো কাজে লাগাতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের খনিজ লবণ প্রয়োজন হয়। খনিজ লবণের মধ্যে বিভিন্ন রকম অনুপরমাণু আছে, যেমন ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে। আচ্ছা, তো এগুলা হলো যে ব্যবহার হয়। তো এগুলার কাজ কি? যেমন ক্যালসিয়াম বা ফসফরাস আমাদের হলো যে হাড় গঠনে লাগে। ছোট বাচ্চাদের বলা হয় দুধ খেতে, দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। এবং এই ক্যালসিয়ামটা হলো যে হাড়ের গঠনে সাহায্য করে, বোন ফর্ম করতে সাহায্য করে। আয়রনের কাজ কি? আয়রন হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহনে সাহায্য করে। সেটা হলো যে আমাদের রক্তে একটা স্পেশাল অণু আছে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মলিকিউল। এই হিমোগ্লোবিন মলিকুলে আয়রন আছে, এবং আয়রনের সাথে অক্সিজেন সহজে যুক্ত হতে পারে। তো রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন অক্সিজেন যুক্ত করে এটা হচ্ছে সারা দেহে পরিবহন করে। ওকে, তারপর ভিটামিন আছে। ভিটামিন হচ্ছে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। ভিটামিন ডি দুধে পাওয়া যায়, আবার ভিটামিন সি ভিটামিন এ এগুলো হচ্ছে ফলমূলে পাওয়া যায়। এগুলো অনেক রকম কাজে আমাদেরকে সাহায্য করে থাকে। আচ্ছা, তো সব ধরনের খাবার হচ্ছে শক্তি উৎপন্ন করে, এবং শক্তির উৎপন্ন হচ্ছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি, যেমন 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এবং 1 গ্রাম ফ্যাট থেকে
নাইন কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো চর্বির মধ্যে অনেক বেশি শক্তি সঞ্চয় থাকতে পারে। এজন্য আমরা যদি বেশি বেশি শর্করা খাই, এই বেশি বেশি শর্করাটা, এই অতিরিক্ত শর্করাটা হলো যে অতিরিক্ত কার্বোহাইড্রেটটা আমাদের শরীর চর্বি হিসেবে সঞ্চয় করতে পারে। এর বাইরেও শর্করাটা আরো একভাবে সঞ্চিত হতে পারে, সেটা হলো যে আমাদের লিভারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় থাকতে পারে। পরবর্তীতে যখন আমাদের অতিরিক্ত শর্করা দরকার হয়, তখন এই গ্লাইকোজেন আবার ভেঙে গ্লুকোজে তৈরি হতে পারে এবং গ্লুকোজ তখন আমাদের পুরো শরীরে সাপ্লাই দেয়। ওকে, তো এখন মনে করো যে আমরা মনে করো যদি 100 গ্রাম ভাত খাই, তাহলে সেখান থেকে 400 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এবং আমাদের বেঁচে থাকতে প্রতিদিন 2000 কিলো ক্যালোরি শক্তি লাগে। এবং এর বাইরেও আমাদের হলো যে বেঁচে থাকার জন্য, আমাদের দেহ ঠিকঠাক মতো কাজ করার জন্য খনিজ লবণ, ভিটামিন এগুলো লাগে। ভিটামিনের অভাবে, খনিজ লবণের অভাবে অনেক ধরনের রোগ দেখা যায় এবং এই রোগগুলা নিয়ে তোমাদের হয়তো বই আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে চাইলে পড়ে নিতে পারো। আচ্ছা, এখন কথা হলো যে উদ্ভিদের এরকম কিছু লাগে কিনা। তো কথা হলো যে উদ্ভিদ যেগুলো আছে, উদ্ভিদ তো ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করে, তাই না? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করে। তো উদ্ভিদে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের ফলে সে তার প্রয়োজনীয় শর্করা, তার প্রয়োজনীয় প্রোটিন, তার প্রয়োজনীয় চর্বি নিজে তৈরি করে নিতে পারে। তো যেটা হয় যে ফটোসিনথেসিসের ফলে হলো যে কি তৈরি হয় বলতো? ঠিক বলেছো, ফটোসিনথেসিসের ফলে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। তো গ্লুকোজটা পরবর্তীতে শর্করা তৈরি করতে পারে, গ্লুকোজটা চর্বি হিসেবে জমা হতে থাকতে পারে এবং গ্লুকোজের প্রোটিনে পরিণত হতে পারে। এখন কথা হলো যে উদ্ভিদ তার নিজের প্রোটিন নিজে তৈরি করতে পারে, বাট আমরা আসলে আমাদের নিজেদের প্রোটিন নিজে তৈরি করতে পারি না। এই জন্য আমাদেরকে প্রোটিনের জন্য অন্য প্রাণী, অন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সেটা হলো যে এই শর্করা যেটা আছে শর্করা মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। ওকে, তারপরে চর্বি যে আছে, চর্বিও হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এখন কথা হলো যে খেয়াল করে দেখো যে উদ্ভিদ কি করে বলতো। উদ্ভিদ হচ্ছে একটা গাছ, হচ্ছে মনে করো এটা একটা গাছ, গাছ ওকে, এটা একটা গাছ। তো গাছ কিন্তু বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। কার্বন ডাই অক্সাইডে দেখো কি আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। তারপর খেয়াল করে দেখো যে উদ্ভিদ হচ্ছে মাটি থেকে কি করতে পারে, উদ্ভিদ হচ্ছে মাটি থেকে পানি শোষণ করে নিতে পারে। খেয়াল করে দেখো পানির মধ্যে হাইড্রোজেন আছে। তো উদ্ভিদ যে প্রকৃতি থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি যে বিপুল পরিমাণে শোষণ করে, এই কার্বন ডাই অক্সাইড, এর কার্বন অক্সিজেন, পানির হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে সে কিন্তু তার প্রয়োজনীয় শর্করা, প্রয়োজনীয় চর্বিগুলো বানিয়ে নিতে পারে। ওকে, বাট প্রোটিনেও কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, সমস্যা নাই। এর পাশাপাশি প্রোটিনের মধ্যে আরো কিছু এক্সট্রা কিছু মলিকিউল লাগে, যেমন ফসফরাস লাগে। ফসফরাস লাগে, এটা এক ধরনের পরমাণু। তারপর হচ্ছে নাইট্রোজেন লাগে, এটা এক ধরনের পরমাণু। তারপর সালফার লাগে, এটা এক ধরনের পরমাণু। আয়রন লাগে, এটা এক ধরনের পরমাণু। তো কথা হলো যে উদ্ভিদ এই প্রয়োজনীয় পরমাণুগুলো কোত্থেকে পায়। তো আমাদের না হয় প্রোটিন দরকার হলে আমরা অন্য একটা মুরগি খেয়ে নিতে পারি, গরু ছাগল খেয়ে নিতে পারি, কিন্তু উদ্ভিদ তো কিছু খায় না, প্ল্যান্ট তো কিছু খায় না, তাহলে সে পায় কোত্থেকে? কথা হলো যে আমাদের যে মাটি, মাটিতে তো পানি আছে, তাই না? পানির সাথে বিভিন্ন ধরনের মিনারেল বা খনিজ লবণও আছে। যেমন মনে করো ফসফরাস যে আছে, ফসফরাস মাটির মধ্যে হলো যে ফসফেট হিসেবে থাকে। নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন হচ্ছে নাইট্রেট হিসেবে থাকে। তারপর সালফার সালফার হিসেবে থাকে, আয়রন হলো যে আয়রন অক্সাইড হিসেবে থাকে। এরকম পরমাণুগুলো থাকতে পারে। তো উদ্ভিদ যখন পানি শোষণ করে, তখন সে পানির সাথে সাথে এই খনিজ লবণগুলো শোষণ করে নেয় এবং পরবর্তীতে সেই খনিজ লবণগুলোর সাহায্যে সে নিজের দেহ গঠনের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রোটিন সবকিছু সে বানিয়ে নিতে পারে। আচ্ছা, তো এই কারণে দেখো যখন আমরা হলো যে গাছপালা যখন আমরা চাষ করি, যখন আমরা ফসল চাষ করি, তখন তো অল্প মাটিতে অনেক পরিমাণে ফসল চাষ করি এবং অল্প মাটিতে বারবার ফসল চাষ করি। কিন্তু ফসলগুলোর বেঁচে থাকার জন্য তো এই যে খনিজ লবণ লাগবে। তো সে এই খনিজ লবণটা কোত্থেকে পায়? তখন মাটিতে যদি খনিজ লবণ শেষ হয়ে যায় মাটিতে যদি খনিজ লবণ শেষ হয়ে যায়, তখন আমরা বিপুল পরিমাণে সেখানে সার দিই। আমরা হচ্ছে ফসফেট সার দিই, আমরা নাইট্রেট সার দিই, আমরা ইউরিয়া সার দিই। এই সারগুলা
হচ্ছে এই খনিজ লবণ সরবরাহের কাজটাই করে থাকে, বুঝতে পারছো? তাহলে এই যে উদ্ভিদ যারা আছে, উদ্ভিদ হচ্ছে খনিজ লবণ শোষণ করে থাকে। তো এইভাবে উদ্ভিদ কিন্তু বেঁচে থাকার জন্য আসলে তার যে মাটি আছে সে মাটির উপর নির্ভরশীল। এর বাইরেও আরেক ভাবে আসতে পারে। তাহলে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া, আমরা যে গাছপালা দেখি এখানে তো অনেক সময় সার দেওয়া হয় না, বাট এগুলো তো নিজেরা নিজেরা বেড়ে উঠতে পারে, তো তারা কিভাবে বেড়ে ওঠে? তো এটা বেড়ে ওঠার অনেকগুলা ধাপ আছে। ওকে, যেমন মনে করো যে আমাদের যে মাটির মধ্যে তো প্রচুর পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে, ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, তাই না? ব্যাকটেরিয়া আছে। তারপর খেয়াল করে দেখো যে আবার বাতাসে কি থাকে বলতো? বাতাসে থাকে নাইট্রোজেন থাকে, বাতাসে নাইট্রোজেন থাকে। তো একটু আগে আমরা দেখলাম যে উদ্ভিদের প্রোটিন বানানোর জন্য নাইট্রোজেন লাগে। কিন্তু কথা হলো যে উদ্ভিদ বাতাস থেকে যেমন কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন এবং অক্সিজেন নিতে পারে, সে বাতাস থেকে নাইট্রোজেনটা ব্যবহার করতে পারে না। তো প্রথমে যেটা হয় যে এই নাইট্রোজেনটা ব্যাকটেরিয়ার সহায়তায় চেঞ্জ হয়ে যায়, কিসে চেঞ্জ হয়ে যায়? নাইট্রেটে। নাইট্রেটে চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য এই ব্যাকটেরিয়াগুলোর একটা আমরা নাম দেই, এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া গুলো হচ্ছে নাইট্রোজেন গুলোকে খনিজ লবণ হিসেবে নাইট্রোজেনে থেকে নাইট্রেটে পরিণত করে। ওকে, এগুলো মিনারেলে পরিণত করে। তারপর মনে করো যে কোন একটা গাছ আছে, গাছের মূল আছে। তো তখন এই সে নাইট্রেটটা হচ্ছে গাছপালা হলো যে শোষণ করে নিতে পারে। কিছু কিছু গাছপালা এতই চালাক যে কিছু কিছু গাছপালা নিজের মূলেই এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলাকে পোষক হিসেবে রাখে, পুষে রাখে। তখন কি করে? তখন ব্যাকটেরিয়া গুলা গাছপালা থেকে খাবার পায় এবং তার বিনিময়ে ব্যাকটেরিয়া হচ্ছে গাছপালাকে নাইট্রোজেন থেকে নাইট্রেট বানায় দেয়। ওকে, সো এই যে দেখুন, ব্যাকটেরিয়া এবং গাছপালা একসাথে আছে। তো এখান থেকে ব্যাকটেরিয়া গাছপালা থেকে খাবার পেয়ে উপকৃত হচ্ছে, এবার গাছপালা ব্যাকটেরিয়া থেকে নাইট্রেট পেয়ে উপকৃত হচ্ছে। তো এরকম দুইটা অণুজীব যখন একটা আরেকটাকে পেয়ে উপকৃত হয় তখন একসাথে থাকে কি আমরা বলি সিম্বায়োসিস। ওকে, এটা হচ্ছে সিম্বায়োসিসের একটা উদাহরণ। বাংলায় এটাকে বলা হয় মিথজীবিতা, মিথজীবিতার একটা উদাহরণ। এবং এই মিথজীবিতাটা কিন্তু হয়ে যায় অনেক সময় কাজে লাগে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যে এই খনিজ লবণগুলো যখন সে শোষণ করে নেয় তখন হলো যে গাছের মধ্যে হলো যে প্রোটিন উৎপন্ন হয়। আমরা যে মনে করো ডাল খাই, তারপর মনে করো শিম খাই, এই ডাল শিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় ফসল। তো মনে করো এই প্রোটিনটা মনে করো হলো যে একটা মানুষ খাইতে পারে, বা মনে করো একটা হলো যে গরু খাইতে পারে। তারপর দেখো যে যে প্রাণীটা এই প্রোটিনটা খাইলো, এই প্রাণীটা তো এক সময় হলো যে কি হবে? এই প্রাণীটা এক সময় মারা যাবে, তাই না? এই প্রাণীটা এক সময় মারা যাবে, প্রাণীটা এক সময় মারা যাবে। তো মারা যাওয়ার পর সে যখন মারা গেল তখন ব্যাকটেরিয়া কি করবে? ব্যাকটেরিয়া কি করবে? ব্যাকটেরিয়া হচ্ছে এই প্রাণীটা যে মারা গেল তার দেহটাকে পচায় ফেলবে, এবং পচায় তার শরীরে যত মলিকিউল ছিল এই শরীরে সবগুলো মলিকিউলকে ভেঙে ফেলবে, এবং ভেঙে ফেলে আবার হলো যে খনিজ লবণে পরিণত করবে, খনিজে পরিণত করবে। এবং সে খনিজটা আবার সে হচ্ছে কি করবে? আবার সে হচ্ছে গাছপালা ব্যবহার করবে, গাছপালাকে আবার প্রাণী খাবে, প্রাণী মারা যাবে। এই প্রাণীটার মৃতদেহকে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ছত্রাক, তারা হচ্ছে খনিজ লবণে পরিণত করবে এবং খনিজ লবণটা আবার প্রাণী খাবে। ওকে, সো এইভাবেও কিন্তু হলো যে আমাদের এভাবেও কিন্তু হলো যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে খেয়াল করে দেখো উদ্ভিদ প্রাণীকে খাচ্ছে, প্রাণীকে উদ্ভিদ সরাসরি না খাইতে পারলে প্রাণীটা যখন মারা যাচ্ছে তখন তার দেহকে ব্যাকটেরিয়া পচানোর ফলে খনিজ লবণগুলো আবার উদ্ভিদ ব্যবহার করছে। সো এখানে দেখো, এখানে একটা চক্র আছে, একজন আরেকজন খাচ্ছে, আরেকজন আরেকজনকে খাচ্ছে। তো উদ্ভিদের যে কার্বন গুলো আছে, সে খনিজ লবণ গুলো আছে সেগুলো প্রাণী খাচ্ছে, আবার প্রাণী সেগুলোকে হলো যে উদ্ভিদ খাচ্ছে। তো এই চক্রটাকে আমরা বলি হচ্ছে কার্বন চক্র বা কার্বন সাইকেল। কেননা এখানে আমাদের যে অণু গুলো আছে, অণু গুলোর মধ্যে সব থেকে বেশি কার্বন থাকে এবং অন্যান্য খনিজ পরমাণু থাকে, সেগুলো হচ্ছে চক্রাকারে প্রবাহিত হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে উদ্ভিদে, প্ল্যান্ট থেকে অ্যানিমেল, অ্যানিমেল থেকে প্ল্যানেট, এটাকে কার্বন চক্র বলা হয়। আবার খেয়াল করে দেখো যে নাইট্রোজেন থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেট হিসেবে যখন উদ্ভিদে নাইট্রোজেন যাচ্ছে তখন নাইট্রোজেনও কিন্তু ফ্লো করছে, তো এটাকে বলে নাইট্রোজেন সাইকেল। তো কার্বন চক্র এবং নাইট্রোজেন সাইকেল হচ্ছে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে হচ্ছে প্রকৃতিতে পরিবেশে চক্রাকারে কিন্তু এরকম ভাবে হলো যে কি হতে পারে,
এই যে অনুপরমাণুগুলো আছে সেগুলো হলো যে উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে উদ্ভিদে কিন্তু যাইতে পারে। এইভাবেই কিন্তু হলো যে আমাদের মধ্যে সম্পর্ক রক্ষা হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম, দেখো, যে মনে করো যে ছোট একটা ঘাস, ছোট একটা ঘাস, ঘাসকে খাচ্ছে, মনে করো ঘাসকে একটা পোকামাকড় খাচ্ছে, বা মনে করো একটা ঘাস ফড়িং খাচ্ছে, তাই না? আবার মনে করো এই পোকামাকড় বা ঘাস ফড়িংটাকে কে খাচ্ছে? একটা মুরগি খাচ্ছে। মুরগিটাকে কে খাচ্ছে মনে করো? মানুষ খাচ্ছে। ওকে, মনে করো মানুষটা মারা যাচ্ছে, মারা যাওয়ার পর ব্যাকটেরিয়া এই মানুষের দেহটাকে পচায় ফেলছে। পচানোর ফলে আমরা হচ্ছে আমাদের শরীরে সব পরমাণু ভেঙে খনিজ লবণে পরিণত হচ্ছে। এই খনিজ লবণটা আবার ঘাস ব্যবহার করছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের প্রত্যেকটা প্রাণী আরেকটা প্রাণীর উপর নির্ভরশীল, কেউ আসলে বেঁচে থাকতে পারে না। আমরা যদিও বা বলি যে উদ্ভিদ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ উদ্ভিদ হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু এটা আসলে ভুল। উদ্ভিদ তার খাবার তৈরি করার জন্য অন্যান্য প্রয়োজনীয় যে সাহায্যগুলো লাগে, জিনিসগুলো লাগে, সেইটার জন্য কিন্তু সে আসলে অন্য প্রাণীর উপর নির্ভরশীল, তাই না? অন্য প্রাণীর উপর নির্ভরশীল। সো সো এটাকে আমরা বলি একটা খাদ্য চক্র। খাদ্য চক্র। আচ্ছা, এখন আমি একটা জিনিস আমি হলো যে একটা জিনিস দেখাই। সো এখানে মনে করো যে আমি এখানে মাত্র একটা খাদ্য শৃঙ্খল দেখাইছি। ঘাস থেকে পোকামাকড়, পোকামাকড় থেকে মুরগি, মুরগি থেকে মানুষ। এখানে আমি একটা মাত্র খাদ্য শৃঙ্খল দেখাইছি। সো এখন দেখো এখানে কি হচ্ছে, যে এখানে যে ঘাস আছে, এখানে যে ঘাস আছে, ঘাসের কাজ কি বলতো? ঘাস হচ্ছে খাবার উৎপাদন করছে। এজন্য যত রকমের উদ্ভিদ আছে সবাইকে বলা হয় উৎপাদক। আচ্ছা, উৎপাদক। উৎপাদককে খাচ্ছে পোকামাকড় বা ঘাসফড়িং। সো এ হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য। ইংলিশে যদি বলি তাহলে উৎপাদককে বলা হয়, ইংলিশে বলা হয় প্রডিউসার। প্রডিউসার। এন্ড প্রথম শ্রেণীর খাদক হচ্ছে, এটা হচ্ছে এর নাম হচ্ছে আসলে হার্বিভোর। হার্বিভোরের বাংলা অর্থ হলো তৃণভোজী। তৃণভোজী। তো সে যেহেতু উদ্ভিদ খাচ্ছে এই জন্য পোকামাকড়কে বলা হয় তৃণভোজী। তারপর তৃণভোজীকে কে খায়? তৃণভোজীকে খায় হচ্ছে একটা কার্নিভোর। কার্নিভোর। কার্নিভোর বাংলায় বলে মাংসাশী, যে মাংস খায়, যে অন্য প্রাণী খায় হচ্ছে মাংসাশী। এটাকে দ্বিতীয় শ্রেণীর খাদকও বলা হয়। তৃতীয় শ্রেণীর খাদকও বলা হয়। আচ্ছা, তারপর দেখো মানুষ। আমরা কি অনেক সময় শাকসবজি খাই না? আমরা শাকসবজি খাই। তো আমরা ঘাসকে খাইতে পারি। আমরা হলো যে মুরগি খাই। আমরা আবার অনেকে বিদেশে অনেকে পোকামাকড় খায়। তো আমরা আসলে সবকিছুই খাইতে পারি। তো মানুষকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক বাংলায়। আর মানুষকে ইংরেজিতে অমনিভোর। অমনিভোর বা সর্বভোজী বলা হয়। ভোজ মানে খাওয়া, তো সর্বভোজী মানে যে সব খায়, অমনিভোর মানে যে সব খায়। তো দেখো, তাহলে উৎপাদক থেকে যাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, থেকে যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সেখান থেকে যাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এবং এ হচ্ছে প্রডিউসার, এ হচ্ছে হার্বিভোর, যে হচ্ছে আহ উদ্ভিদ খায়, প্ল্যান্টস খায়। তারপরে হচ্ছে যে অন্য প্রাণী খায়, সে হচ্ছে কার্নিভোর। এবং তারপরে যে হচ্ছে প্ল্যান্ট এবং অন্য প্রাণী দুটাই খাইতে পারে, সে হচ্ছে অমনিভোর। ওকে, ইংরেজিতে প্রথম শ্রেণীর খাদককে বলা হয়, প্রথম শ্রেণীকে বলা হয় প্রাইমারি, প্রাইমারি আর কি হার্বিভোর, প্রাইমারি হার্বিভোর। তারপর এ হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি কার্নিভোর। আর আমরা হচ্ছি টার্সিয়ারি, টার্সিয়ারি কার্নিভোর, বা আমরা হচ্ছে অমনিভোর। ওকে, এই জিনিসগুলো বুঝে উৎপাদন, কে প্রডিউসার, কে হার্বিভোর, কে কার্নিভোর, কে অমনিভোর, কে উৎপাদক, কে প্রথম শ্রেণীর খাদক, কে দ্বিতীয় শ্রেণীর খাদক, কে তৃতীয় শ্রেণীর খাদক, এটা বোঝা ইম্পর্টেন্ট। আমাদের একটা খাদ্য শৃঙ্খলে এরা হচ্ছে মোটামুটি থাকে। একটা উৎপাদক থাকে, একটা প্রডিউসার থাকে, একটা অমনিভোর থাকে, একটা কার্নিভোর থাকে, এটা হচ্ছে সবাই থাকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে তো আমি জাস্ট একটা প্রাণী দেখাইছি, তাই না? একটা প্রাণী দেখাইছি, কিন্তু অনেকগুলা খাদ্য শৃঙ্খল, অনেকগুলা প্রাণী, অনেকগুলা ফুড চেইন কিন্তু রিলেটেড হতে পারে। যেমন দেখো,
যেখানে অনেকগুলা প্রাণী অনেকগুলো এনিমেল হচ্ছে খাবারের জন্য ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর খাওয়ার জন্য ডিপেন্ডেন্ট। তো চলো আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি এখানে কে হচ্ছে প্রডিউসার। তো বোঝা যাচ্ছে এখানে এই যে এ হচ্ছে প্রডিউসার, তাই না? এ হচ্ছে প্রডিউসার বা এ হচ্ছে উৎপাদক। এবং দেখো এই যে চিল, এই হকটা, এইটা হচ্ছে অমনিভোর। অমনিভোর বা এ হচ্ছে টার্সিয়ারি লেভেল, এই হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা এই হচ্ছে আহ অমনিভোর। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো আছে, দেখো র্যাবিট, ফক্স, আউল, স্নেক, বার্ড। সো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে কে কাকে খাচ্ছে। এখানে অনেকগুলো, চার পাঁচটা খাদ্য শৃঙ্খল মিলে একটা হচ্ছে ফুড সাইকেল বা খাদ্য চক্র তৈরি করেছে। তো এটা হচ্ছে বোঝা ইম্পর্টেন্ট। আলটিমেটলি সবাই যখন মারা যাবে, সবাই মারা যাওয়ার পর এরা হচ্ছে, এদের বডিটা পচে যাবে, এরা হচ্ছে মিনারেলে পরিণত হবে এবং সেইটা আবার ঘাস ব্যবহার করবে। তো এরা মরে যাওয়ার পর এদের ডেড বডিটাকে ডিকম্পোজ করতে, পচাতে, মিনারেলে পরিণত করতে ব্যাকটেরিয়া হেল্প করে। তারপর হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস হেল্প করে। তো ছত্রাক বা ফাঙ্গাসকে বলা হয় ডিকম্পোজার। ডিকম্পোজার বাংলায় বলা হয় বিয়োজক। ওকে, বাংলায় বলা হয় বিয়োজক। তো এরাও হচ্ছে আমাদের খাদ্য চক্র এবং খাদ্য শৃঙ্খলে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো আমি হলো যে আরেকটা ছবি দেই তোমাদেরকে, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। তো খেয়াল করে দেখো যে এই ছবিটা দেখো। তো এখানে এখানে সবাইকে খুব সুন্দর মতো দেখানো হয়েছে যে দেখো ওক ট্রি, ওক এক ধরনের গাছকে দেখানো হয়েছে। তো ওক ট্রি হচ্ছে প্রডিউসার বা উৎপাদক। ওক ট্রি হচ্ছে প্রডিউসার বা উৎপাদক। সে হচ্ছে শক্তি পায় হচ্ছে কোথায়? শক্তি পায় হচ্ছে সান বা সূর্য থেকে। তারপর ওক ট্রিকে খায় হচ্ছে প্রাইমারি কনজিউমার, এরা হচ্ছে বাংলায় বললে এরা হয় প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী, বা এরা হচ্ছে হার্বিভোর। তারপর এই প্রাইমারি কনজিউমারদের খায় সেকেন্ডারি কনজিউমার, যারা হচ্ছে কার্নিভোর। এবং টার্সারি কনজিউমারদের খায় হলো যে অন্য কার্নিভোররা খায়, এরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমারদের খায়। তো দেখো এখানে হলো যে অনেকগুলো লেভেল আছে। তো প্রডিউসার আছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমার, উৎপাদক তৃণভোজী এবং হলো যে মাংসাশী প্রাণী। এবং সবাইকে যারা খায় তারা হচ্ছে অমনিভোর, এক্ষেত্রে মানুষ হচ্ছে খাইতে পারে। সো দেখো এখানে প্রত্যেকটা স্তরকে এখানে, এই যে দেখো এইটা একটা কি, এটা একটা ফুড চেইন বা হলো যে খাদ্য শৃঙ্খল। কারণ এখানে ওক ট্রি থেকে ফিল্ড মাউস, হক, ওয়ালফ, গাছকে খাচ্ছে ইঁদুর, ইঁদুরকে খাচ্ছে পাখি, পাখিকে খাচ্ছে শিয়াল। তারপর এভাবে অনেকগুলা খাদ্য শৃঙ্খল হলো যে এক্সিস্ট করতে পারে একসাথে। এবং প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল একটা আরেকটার সাথে রিলেটেড থাকতে পারে। সব মিলায় তারা একটা হচ্ছে খাদ্য চক্র তৈরি করে। এবং খেয়াল করে দেখবে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার সবাইকে বলা হয় খাদ্য স্তর বা ট্রফিক লেভেল। আচ্ছা, সবাই যখন মারা যায় তখন খেয়াল করে দেখো যে ডিকম্পোজার অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এদের ডেড বডিটাকে পচায় সেটাকে হলো যে নিউট্রিয়েন্ট, পুষ্টি উপাদান এবং অন্যান্য খনিজ লবণে পরিণত করে। এবং খেয়াল করে দেখো সবাই মারা যাওয়ার পর ডিকম্পোজার হয়ে পুষ্টি উপাদানগুলো আবার হলো যে গাছে ফেরত যায়। এর বাইরেও ডেট্রিভোর নামে একটা জিনিস আছে, যারা হচ্ছে মৃত ভোজী। মৃতভোজী বলতে কি বোঝায়? যে অন্যান্য প্রাণী মারা যাওয়ার পর তাদের ডেড বডি এরা খেয়ে ফেলে। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ছাড়াও এই মৃতভোজী গুলা যেমন হচ্ছে শকুন, তারপর কাক, এরা হচ্ছে অন্যান্য প্রাণী ডেড বডি খেয়ে ফেলে। তো এরাও কিন্তু আসলে খাদ্য চক্র বা খাদ্য শৃঙ্খলের একটা পার্ট। ওকে, আলটিমেটলি খাদ্য শৃঙ্খলে আসলে যেটা হয় যে প্রত্যেকে অন্যকে খাওয়ার মাধ্যমে এনার্জি পায়। এবং বাট এই এনার্জিটা কিন্তু শুরু হয় সান থেকে। এনার্জিটা কিন্তু শুরু হয় সান থেকে। খাদ্য শৃঙ্খলে যে যে বস্তুগুলো আছে মানে আহ পানি আছে, তারপর হচ্ছে খনিজ লবণ আছে, এরা কিন্তু সব কিন্তু একটা প্রাণী থেকে আরেক প্রাণীতে চক্রাকারে ঘুরতে থাকে। গাছপালা থেকে অন্য প্রাণীতে যায়, অন্য প্রাণী থেকে আবার হচ্ছে ডিকম্পোজার অর্থাৎ ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মাধ্যমে সেই পুষ্টি উপাদানগুলো আবার গাছপালাতে ফেরত যায়। বাট সবসময় শক্তি কিন্তু সূর্য আলো থেকে ঢুকতে থাকে, তার মানে শক্তির প্রবাহ এখানে একমুখী। মানে এই শিয়াল বা ব্ল্যাক বিয়ার মানে ভালুক থেকে শক্তি কিন্তু গাছপালায় আসার কোনো সুযোগ নাই। শক্তি কিন্তু শুধুমাত্র গাছপালা থেকে উপরের দিকে খাওয়ার মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে শক্তি, এনার্জি ফ্লো হচ্ছে একমুখী, ওয়ান ডিরেকশনাল। বাট এখানে যে
খনিজ পদার্থগুলো আছে, তারপর অনুপরমাণুগুলো আছে, যেগুলো হচ্ছে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে যাচ্ছে। তো এখানে আমাদের ম্যাটার গুলা, আমাদের মলিকিউল গুলা হচ্ছে সাইক্লিক ভাবে ইউজ হয়। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা বুঝা তোমাদের ইম্পর্টেন্ট। শক্তি একদিকে যাচ্ছে, বাট আমাদের যে ম্যাটার বা মলিকিউল গুলো আছে সেগুলো হচ্ছে এক প্রাণী থেকে অন্য প্রাণীর মধ্যে ইউজ করছে, এক প্রাণী থেকে অন্য প্রাণীর মধ্যে ইউজ হচ্ছে। আচ্ছা। আচ্ছা, তো আমরা এতক্ষণ খাদ্য শৃঙ্খল নিয়ে দেখলাম, খাদ্য চক্র নিয়ে দেখলাম, খাদ্য শৃঙ্খলে কি কি ধরনের প্রাণী থাকে, খাদ্য চক্রে কি কি ধরনের প্রাণী থাকে, এগুলো নিয়ে আমরা দেখলাম। তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল বা খাদ্য চক্র তৈরি হতে পারে, এবং এই সম্পূর্ণটা নির্ভর করে যে সেখানে কি ধরনের পরিবেশ আছে তার উপর। তো কোনো একটা পরিবেশে সবকিছু নিয়ে, মানে সেখানে কি ধরনের গাছপালা জন্মায়, সেখানকার মাটি কিরকম, সেখানে কি কি ধরনের প্রাণী বাস করে, অর্থাৎ সকল ধরনের জীবিত এবং অজীবিত পদার্থ নিয়ে এক একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম গঠিত হয়। ওকে, ইকোসিস্টেম গঠিত হয়। তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম অনেক ধরনের হতে পারে। যেমন আমাদের দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্রের কাছাকাছি কি আছে? সুন্দরবন আছে, তাই না? সুন্দরবন আছে। তো সুন্দরবন হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ বা স্রোতজ বা গড়ান বন বা ইকোসিস্টেম। আচ্ছা, তারপর মনে করো সমুদ্র আছে, সমুদ্রে কি দেখা যায়? সমুদ্রে দেখা যায় ম্যারিন বা সামুদ্রিক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তারপর মরুভূমি, মরুভূমি বা ডেজার্টে এক ধরনের ইকোসিস্টেম দেখা যায়। তারপরে হচ্ছে যেখানে তুষার বা বরফ পড়ে সেখানে তুন্দ্রা নামক এক ধরনের ইকোসিস্টেম দেখা যায়। তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের ইকোসিস্টেম দেখা যায়, এবং বিভিন্ন ধরনের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি যে এখানে আমাদের ধরা যাক যে একটা মেন ইকোসিস্টেমে আমাদের যে খাদ্য শৃঙ্খলটা আসলে কি ধরনের হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এখন চলো আমরা একটা মেন ইকোসিস্টেমে একটা ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল কিরকম হতে পারে সেটা হলো যে দেখে আসি। আচ্ছা, তো মেরিন ইকোসিস্টেম একটু স্পেশাল, কারণ মেরিন ইকোসিস্টেমে প্রাইমারি প্রডিউসার যারা থাকে এরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, খুবই স্মল, খুবই ক্ষুদ্র আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক প্ল্যান্ট। ওকে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক প্ল্যান্ট। তো এগুলাকে বলা হয় প্ল্যাঙ্কটন। এগুলো কি বলা হয়? এগুলাকে বলা হয় প্ল্যাঙ্কটন। ওকে, এই প্রাইমারি প্রডিউসারদের খায় প্রাইমারি কনজিউমার বা প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক, সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যাদেরকে বলা হয় জুও প্ল্যাঙ্কটন। জুও প্ল্যাঙ্কটন। সো যারা প্রাইমারি প্রডিউসার তারা খাদ্য উৎপাদন করে, তারা হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন বা ফাইটো প্ল্যাঙ্কটন, এবং এদেরকে যারা খায় তারা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী প্ল্যাঙ্কটন বা জুও প্ল্যাঙ্কটন। সো এগুলা শুধুমাত্র ম্যারিন বা জলজ বা সামুদ্রিক ইকোসিস্টেমে পাওয়া যায়। এগুলা সমুদ্রেও পাওয়া যায়, আবার হলো যে পুকুরেও পাওয়া যেতে পারে। তো প্রাইমারি প্রডিউসারদের মধ্যে আমাদের যারা ফাইটোপ্ল্যাঙ্কটন আছে এদের মধ্যে খুব পরিচিত একটা প্রাণী আমাদের আছে, সে হচ্ছে শৈবাল। শৈবাল বা শ্যাওলা। তো দেখবা যে পুকুরের পানি সবুজ হয়। পুকুরের পানি কেন সবুজ হয়? কেননা এখানে উপরে সবুজ ফাইটোপ্ল্যাঙ্কটনরা ভাসতে থাকে। তারপর প্রথম শ্রেণীদের খায় সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় শ্রেণীর খাদক, ছোট ছোট মাছ, এই যে দেখো খাচ্ছে। তাদের খায় টার্সারি কনজিউমার বা একটি বড় মাছ, তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদকদের খায় হাঙ্গর। কোয়ার্টারনারি কনজিউমার, এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক। চতুর্থ শ্রেণীর খাদক খাওয়াটাই স্বাভাবিক, কারণ প্রথম শ্রেণীকে দ্বিতীয় শ্রেণী খায়, দ্বিতীয় শ্রেণীকে তৃতীয় শ্রেণী খায়, তৃতীয় শ্রেণীকে হলো যে এরকম ভাবে চতুর্থ শ্রেণীর খাদক খাইতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ম্যারিন ইকোসিস্টেম। তারপর চলো একটা হচ্ছে ডেজার্ট ইকোসিস্টেমে আমরা হলো যে দেখি যে এখানে কি কি ধরনের প্রাণী পাওয়া যেতে পারে, কি কি ধরনের এনিমেল, কি কি ধরনের প্ল্যান্ট পাওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা ডেজার্ট ইকোসিস্টেম। আচ্ছা, সেখানে খেয়াল করে দেখো যে ডেজার্ট ইকোসিস্টেমে হচ্ছে প্রডিউসার হচ্ছে কে? ক্যাকটাস, তাই না? যে দেখো ক্যাকটাস। তো এখানেও ক্যাকটাস থাকে। ক্যাকটাস
কে অন্য প্রাণীরা খায়। এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, কিছু ভয়াবহ প্রাণী আছে, কিছু বিছা আছে, কিছু সাপ আছে, স্নেক আছে, স্করপিয়ন আছে, এবং তারপরে হলো যে এখানে কিছু ডিকম্পোজারও থাকে, যারা হচ্ছে এই প্রাণীগুলোকে মৃতদেহ মারা যাওয়ার পর সেটাকে ডেজার্টের মাটিতে মিশিয়ে দেয় এবং তারা হচ্ছে আবার ক্যাকটাস ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে। তো এরকম তারপর আমাদের হলো যে যেটা হচ্ছে ম্যানগ্রোভ ইকোসিস্টেম আছে। ম্যানগ্রোভ ইকোসিস্টেম নিয়েও হলো যে আমরা একটু দেখতে পারি, ম্যানগ্রোভ ইকোসিস্টেম নিয়েও আমরা হলো যে দেখতে পারি। সো খেয়াল করে দেখো, এটা ম্যানগ্রোভ ইকোসিস্টেমের একটা ছবি আমি আমরা। সো এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ ইকোসিস্টেম। সো ম্যানগ্রোভ ইকোসিস্টেম বা সুন্দরবনের বিশাল একটা বৈশিষ্ট্য হলো যে এরা হচ্ছে সারা বছর পানির নিচে থাকে। তো খেয়াল করে দেখো যে এখানে যে গাছগুলো আছে, গাছগুলোর কাণ্ড, গাছগুলোর মূল কিন্তু হলো যে পানির নিচে থাকে, এবং অনেক সময় গাছগুলোর মূল হচ্ছে আহ পানি ছেড়ে উপরে বের হয়ে আসে, পানি ছেড়ে উপরে বের হয়ে আসে। আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, সো তোমরা যদি কেউ ওখানে সুন্দরবনে যেয়ে থাকো বা সুন্দরবনের ছবি দেখে থাকো, দেখো যে এই যে পানি থেকে এরকম হলো যে ছোট ছোট গাছের মতো বের হচ্ছে, এগুলো কিন্তু গাছ না, এগুলা কিন্তু আশেপাশের যে গাছগুলো আছে আশেপাশের গাছের মূল। তো মূলগুলো পানির নিচে থাকার কারণে তারা হচ্ছে ঠিকঠাক মতো অক্সিজেন শোষণ করতে পারে না। তো এগুলো হচ্ছে উদ্ভিদের জন্য অক্সিজেন শোষণ করার কাজ করে থাকে। সেগুলা কি হচ্ছে শ্বাসমূল, শ্বাসমূল বা নিউ মেটাফোর বলে, কেননা এরা হচ্ছে উদ্ভিদকে অক্সিজেন শোষণে সাহায্য করে থাকে। তো এটা হচ্ছে ম্যানগ্রোভ ইকোসিস্টেমের একটা বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, তো এগুলা হচ্ছে আলটিমেটলি অনেক ধরনের বাস্তুতন্ত্র বা অনেক ধরনের ইকোসিস্টেমের হলো যে বৈশিষ্ট্য। তো এই জিনিসপত্র গুলো আমাদের হলো যে ভালো মতো আমরা জানতে হবে, এবং ইকোসিস্টেমের উপর নির্ভর করে আমাদের গাছপালা গুলো, আমাদের খাদ্য শৃঙ্খল গুলো, আমাদের ফুড চেইন গুলা, এগুলো হচ্ছে অনেক ডিফারেন্ট হয়। এবং এগুলার উপর আমাদের পুরা পৃথিবীতে যে প্রাণী বৈচিত্র্য আছে, পুরা পৃথিবীর প্রাণী বৈচিত্র্য গুলা, এই যে পরিবেশের বৈচিত্র্য, যে খাদ্য শৃঙ্খলের বৈচিত্র্য, যে খাদ্য চক্রের বৈচিত্র্য, এগুলোর উপর নির্ভর করে। তাহলে দেখো, আমরা আজকে ক্লাসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। আমরা দেখলাম যে উদ্ভিদ প্রাণী কি দিয়ে গঠিত, উদ্ভিদ কিভাবে কাজ করে, প্রাণী কিভাবে কাজ করে, উদ্ভিদ আর প্রাণীর বেঁচে থাকতে কি কি লাগে, এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক কিরূপ, উদ্ভিদ এবং প্রাণীর সাথে পরিবেশের সম্পর্ক কিরূপ, এরকম অনেকগুলো সম্পর্ক আমরা দেখলাম। তো তোমরা এখন এগুলো পড়ার পর আমি তোমাদেরকে এখানে ক্লাস শেষে দেখবে যে নিচে আমরা রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি, পড়ার জন্য বই দিয়েছি, কিছু ভিডিও দিয়েছি। এখন সেগুলো দেখে নিবা। তাহলে তোমাদের হলো যে অবশ্যই অবশ্যই একটা ভালো একটা বোঝা, একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। And যদি কোনো সমস্যা থাকে তোমাদের কোনো কিছু নিয়ে, তাহলে আমরা আবার সেটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আমার জন্য শুরু করবো। আসসালামু আলাইকুম সবাইকে। দ্য অলিম্পিয়াড একাডেমির আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে আমাদের আশপাশে যে উদ্ভিদ এবং প্রাণীগুলা থাকে, সেগুলার প্রকারভেদ দেখবো, তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, কি কি পার্থক্য দেখা যায়, সেগুলো আমরা পড়বো। এবং তাদের গঠন, অর্থাৎ তাদের দেহ কিভাবে গঠিত, এটা নিয়েও আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো আমরা শুরু করি। তো যাদের জীবন আছে তারাই জীব, তাই না? যাদের জীবন আছে তারাই জীব। তো প্রকৃতিতে যত জীব আছে এদেরকে পাঁচটা রাজ্যে ভাগ করা যায়, পাঁচটা রাজ্যে ভাগ করা যায়। ওকে, পাঁচটা রাজ্যের নাম আমি লিখি। একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে ফানজাই, একটা হচ্ছে প্ল্যান্টি, এবং একটা হচ্ছে অ্যানিমালিয়া। এগুলো সবগুলো হচ্ছে ইংরেজি বা ল্যাটিন শব্দ। আচ্ছা, তো এখন আমরা একটু দেখবো যে কোন ধরনের জীব কোন ধরনের রাজ্যে আছে। তো মনেরা বা প্রতিষ্ঠার মধ্যে সাধারণত এককোষী, অর্থাৎ মাত্র একটা কোষ আছে, ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব আছে। ওকে, এবং ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এরা প্রত্যেকেই হচ্ছে বহুকোষী জীব, বহুকোষী জীব। এদের মধ্যে ফানজাই মানে হচ্ছে ছত্রাক বা মাশরুম বলে তোমরা কে চিনো, সেগুলা। আচ্ছা, প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ বা প্ল্যান্ট, এবং অ্যানিমেলিয়া মানে হচ্ছে কি, আমরা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। আচ্ছা, এর মধ্যে মনেরা যারা আছে, মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এবং প্রোটিস্টার মধ্যে নানা রকম জীব পড়ে।
ওকে, সো এরা হচ্ছে অনুন্নত, মনেরা হচ্ছে অনুন্নত এবং প্রোটিস্টা হচ্ছে উন্নত। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, এখন আমরা একটু ব্যাকটেরিয়া নিয়ে একটু জানার চেষ্টা করি। ব্যাকটেরিয়া জিনিসটা আসলে কি। তো তোমরা সবাই জার্ম বা জীবাণু সম্পর্কে জানো। তো ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু। তো ব্যাকটেরিয়া হচ্ছে একেবারে ক্ষুদ্র, ব্যাকটেরিয়া হচ্ছে একেবারে ক্ষুদ্র আণুবীক্ষণিক একটা জীব। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে একেবারে ক্ষুদ্র আণুবীক্ষণিক একটা জীব। তো আমি ব্যাকটেরিয়ার একটা ছবি আনি, ব্যাকটেরিয়ার একটা ছবি আনি, তাহলে হলো যে তোমাদের হলো যে বুঝতে সুবিধা হবে। So, দেখো যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, সো এখানে এখানে হলো যে আমরা যে ব্যাকটেরিয়াটাকে আমরা দেখিয়েছি সেটা হচ্ছে ইশ্চেরিশিয়া কোলাই, এটাকে লেখা হয় ই কোলাই নামে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী জীব, এর মাত্র একটা কোষ আছে, এটা হচ্ছে এককোষী জীব। এবং এই ধরনের আমরা জীবকে বলি আদিকোষী জীব। ওকে, তো এদেরকে আদিকোষী জীব বলার কারণ আছে। আমি যদি ইংরেজিতে বলি, এককোষী মানে হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার, সেলুলার মানে things who have cells, আর uni মানে one. So it's an organism, এটা একটা জীব যার মাত্র একটা সেল আছে, it has only one cell. ওকে, এন্ড খেয়াল করে দেখো, এই যে এদেরকে আদিকোষী, ইংরেজিতে এদেরকে বলা হয় প্রোক্যারিওট। ওকে, ইংরেজিতে এদেরকে বলা হয় প্রোক্যারিওট। আচ্ছা, সো এরা হচ্ছে ব্যাকটেরিয়া যারা আছে এরা হচ্ছে মনেরার কিংডমের পার্ট, এন্ড এরা হচ্ছে ইউনিসেলুলার প্লাস প্রোক্যারিওট। সো আমরা আগের ক্লাসে সেলের গঠন সম্পর্কে দেখেছি, তাই না? আমরা আগের ক্লাসে সেলের গঠন সম্পর্কে দেখেছি। তো কোন একটা সেলের মধ্যে কি থাকে বলতো? সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য অর্গানেল বা অঙ্গাণু থাকে। অর্গানেলের মধ্যে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো অর্গানেল দেখেছি, একটা দেখেছি আমরা ক্লোরোপ্লাস্ট, আরেকটা আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, সো ক্লোরোপ্লাস্টের মধ্যে রেসপিরেশন হয়, শ্বসন হয়, সে এনার্জি উৎপন্ন করে, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ হয়, অর্থাৎ সূর্যের আলোকে কাজ লাগে হলো যে শক্তি উৎপন্ন করে। সো ক্লোরোপ্লাস্টের আমি উল্টা বললাম, সরি। ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস হয়, অর্থাৎ সানলাইট বা সূর্যের আলোকে কাজে লাগিয়ে এখানে গ্লুকোজ বা খাবার উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে হলো যে খাবার ভেঙে এনার্জি উৎপন্ন হয়। বাট যারা হচ্ছে ব্যাকটেরিয়া আছে, মনেরা আদিকোষী জীব আছে, ইউনিসেলুলার বা প্রোক্যারিওটিক জীব আছে, এদের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, কোনো নিউক্লিয়াস নাই, কোনো অর্গানেল নাই, অর্গানেল নাই। এদের শুধুমাত্র সেল মেমব্রেনটা আছে, এদের শুধুমাত্র সেল মেমব্রেনটা আছে। এবং সেল মেমব্রেনের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। সবার সব সেলের মধ্যে ডিএনএ থাকে, তাহলে ডিএনএ হচ্ছে সব সেলের মধ্যে থাকে, সব সেলের মধ্যে থাকে। বাট বাট নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এগুলো সব সেলের মধ্যে থাকে না। এরা শুধুমাত্র শুধুমাত্র ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউক্যারিওট, বাংলায় বললে প্রকৃতকোষী, প্রকৃতকোষী জীবের মধ্যে থাকে। সো এরা হচ্ছে লেস ডেভেলপ, কম উন্নত। আর ইউক্যারিওটিক প্রকৃতকোষী যারা আছে তারা হচ্ছে মোর ডেভেলপ, প্রকৃত। তাহলে বলো তো, আমাদের যে কোষগুলো আছে সেগুলো কি ধরনের কোষ? সেগুলো ঠিক বলেছো, সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ। আচ্ছা, বাট এখানে ইন্টারেস্টিং একটা খেয়াল করার মতো বিষয় আছে, সেটা হলো যে এই যে আদিকোষ, আদিকোষে চলাফেরা করার জন্য এদের কোষ থেকে কিছু বিশেষ অঙ্গাণু আছে, যেমন ফ্লাজেলা আছে, পিলি আছে। এই ফ্লাজেলা বা পিলিগুলো নড়ায় এরা হলো যে চলাফেরা করতে পারে। আচ্ছা, তো এরকম যারা ব্যাকটেরিয়া আছে ইকোলাই, এরা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বাস করে, আমাদের ত্বকে বাস করে, তারা হচ্ছে আমাদের হলো যে পাকস্থলী অন্ত্রে বাস করে, স্মল ইন্টেস্টাইন পড়েছি আমরা, লার্জ ইন্টেস্টাইন পড়েছি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত সেখানে বাস করে। ইনফ্যাক্ট আমাদের শরীরে এত পরিমাণে ব্যাকটেরিয়া বাস করে যে ধারণা করা হয় যে আমাদের শরীরে যত নিজস্ব কোষ আছে, যত প্রকৃত কোষ, তার থেকে বেশি সব আদিকোষী ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, এবং এই সকল ব্যাকটেরিয়া অনেক সময় আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, আর বেশিরভাগ সময় এগুলো হলো যে কোনো সমস্যা সৃষ্টি করে না। আচ্ছা, সো এই গেল আদিকোষ বা মরেরার বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে এরপরে আমরা দেখব হচ্ছে প্রোটিস্টা। এরপরে আমরা দেখব হচ্ছে প্রোটিস্টা। আচ্ছা, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো যে প্রোটিস্টার মধ্যে যে সকল জীব আছে, এই যে এরা হচ্ছে প্রোটিস্টা, এরা সবাই হচ্ছে প্রোটিস্টা। সো এরা হচ্ছে এককোষী, অর্থাৎ ইউনিসেলুলার,
অথবা বহুকোষী অর্থাৎ মাল্টিসেলুলার, অনেকগুলা কোষ থাকতে পারে। এদের মেম্বারে প্রোটিস্টার মধ্যে যে সকল অর্গানিজম বা যে সকল জীব আছে তাদের মধ্যে এককোষী বা বহুকোষী দুই ধরনের সেলই থাকতে পারে। ওকে, যেমন এই যে এ হচ্ছে ইউনিসেলুলার, আবার এ হচ্ছে মাল্টিসেলুলার, বাট এরা সবাই হচ্ছে প্রোক্যারিওট। সো এই প্রোক্যারিওট থেকে এদের নাম হচ্ছে, যে প্রো থেকে এদের নাম হচ্ছে প্রোটিস্টা আসে। ওকে, তারপর হচ্ছে ছত্রাক আছে, ফানজাই আছে, ফানজাই আছে। ওকে, সো ফানজাই অনেক, তোমার মাশরুম সবাই চিনো, এটা ফানজাই আছে। তারপর হচ্ছে গাছপালা সবাই চিনো, প্ল্যান্টি আছে, অ্যানিমেলিয়া আছে। এরকম অনেক রকম জীব নিয়েই আসলে হলো যে আমাদের আশপাশে যে সকল জীব দেখে গঠিত। বাট আমাদের আশপাশে এরকম আণুবৈজ্ঞানিক জীব প্রচুর আছে, আমাদের বাতাসে আছে, পানিতে আছে, এবং এরা হচ্ছে আমাদের শরীরে নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, তো এতক্ষণ আমরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব নিয়ে দেখলাম। আমরা হলো যে বুঝলাম যে এককোষী জীব, আদিকোষী জীব বলতে কি বোঝায়, এবং প্রকৃতকোষী এবং বহুকোষী জীব বলতে কি বোঝায়। ইউনিসেলুলার, প্রোক্যারিওট, তারপর ইউক্যারিওট, এগুলো আমরা জানি, এই ওয়ার্ডগুলোর মিনিং এখন আমরা বুঝি। এখন আমরা চলো একটু অ্যানিমেলস বা প্রাণীর দিকে আমরা একটু ফোকাস দিই। আচ্ছা, তো অ্যানিমেল বা প্রাণী হচ্ছে দুই রকম হতে পারে। একটা হচ্ছে ভার্টিব্রেট এবং আরেকটা হচ্ছে নন ভার্টিব্রেট। বাংলা ভাষায় বললে একটা হচ্ছে মেরুদণ্ডী এবং আরেকটা হচ্ছে অমেরুদণ্ডী। তো মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী বলতে কি বোঝায়? খেয়াল করো যে আমাদের পিঠে পিছনে একটা হাড় আছে, এবং এই হাড়টা থাকার কারণে আমরা হচ্ছে সোজা হয়ে বসতে পারি, আমরা চলাফেরা করতে পারি। সেটাকে বলা হয় স্পাইন বা ভার্টিব্রেট বা মেরুদণ্ড। সো যে সকল জীবের হাড় থাকে, যে সকল জীবের মেরুদণ্ড থাকে, তারা হচ্ছে ভার্টিব্রেট, আর যে সকল জীবের মেরুদণ্ড বা হাড় থাকে না, তারা হচ্ছে নন ভার্টিব্রেট। তো আমাদের আশপাশে আমরা যারা দেখি যে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, মাছ, এরা সবাই ভার্টিব্রেট। আর পোকামাকড় যারা দেখি তারা হচ্ছে নন ভার্টিব্রেট, যেমন পোকামাকড়, চিংড়ি, এরা হচ্ছে নন ভার্টিব্রেট। আচ্ছা, সো অ্যানিমেলিয়াকে মূলত এই প্রধান দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, সো এরপর হলো যে আমরা যেহেতু প্রাণী প্রকারভেদ করে ফেললাম, এখন আমরা হলো যে আমাদের যারা প্ল্যান্ট আছে, যারা গাছপালা আছে, তাদের প্রকারভেদটা পড়বো। বাট তাদের প্রকারভেদটা পড়ার আগে আমি তোমাদেরকে হলো যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেটা হলো যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ভার্টিব্রেট এবং নন ভার্টিব্রেটের মধ্যে আরো কি কি ধরনের পার্থক্য আছে, এটা সবাই একটু চিন্তা করবা। এবং একটু চিন্তা করে তোমরা হলো যে একটু হলো যে বলবা, যে এখানে মনে মনে বলবা, আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না, but মনে মনে বলবা যে এখানে হলো যে কি কি ধরনের আসলে পার্থক্য দেখা যায়। আচ্ছা, সো এখন আমরা হলো যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর আরো কিছু হলো যে প্রকারভেদ দেখি। সো আমরা অমেরুদণ্ডী প্রাণীর প্রকারভেদ আমরা দেখবো না, মেরুদণ্ডী প্রাণীর প্রকারভেদ দেখি। আচ্ছা, সো মেরুদণ্ডী প্রাণীর বেশ কয়েকটা প্রকারভেদ আছে। যেমন একটা প্রকারভেদ আছে ফিশ। ফিশ মানে কি? মাছ, তাই না? সো মাছের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সবাই ভালো করে জানো, যে এরা হচ্ছে কি থাকে, এরা হচ্ছে পানিতে বা ওয়াটারে থাকে। এদের হচ্ছে ফুলকা থাকে, ফুলকা থাকে, তাই না? সো ফুলকা কি করে? ফুলকা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে সরাসরি পানি থেকে। আমরা যেমন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি শ্বাস প্রশ্বাসের জন্য, এবং আমাদের ফুসফুস থাকে, তেমনি হচ্ছে মাছের হচ্ছে ফুলকা থাকে। তারপর হচ্ছে কে আছে, আরো কিছু প্রকারভেদ আছে, যেমন উভচর বা অ্যামফিবিয়ান আছে। তারপর সরীসৃপ, সরীসৃপ বা রেপটাইল আছে। আচ্ছা, উভচর বা অ্যামফিবিয়ান কারা? যারা হচ্ছে পানি আর মাটি, মানে ওয়াটার আর ল্যান্ড দুই জায়গায় থাকতে পারে, ওয়াটার আর ল্যান্ড দুই জায়গায় থাকতে পারে। যেমন ব্যাং বা ফ্রগ, তাই না? সো যেমন ব্যাং হলো যে পানিতেও থাকে আবার মাটিতেও লাফায় লাফায় চলে। সো এরা হচ্ছে উভচর। আর সরীসৃপ হচ্ছে কি টিকটিকি, সাপ ইত্যাদি। তারপরে পাখি আছে, পাখি উড়ে। আর আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে ম্যামাল বা স্তন্যপায়ী, তাই না? ম্যামাল বা স্তন্যপায়ী কেন বলা হয়? কারণ আমরা হলো যে মায়ের দুধ পান করি, আমরা সবাই ছোটবেলায় মায়ের দুধ খাই না, আমরা হচ্ছে এই জন্য ম্যামাল বা স্তন্যপায়ী। তো ম্যামাল বা স্তন্যপায়ী হচ্ছে সব থেকে উন্নত জাতের প্রাণী। বাট ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, ম্যামাল, মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, এদের সমান কমন বৈশিষ্ট্য কি?
এদের সবার কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা 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 মেরুদণ্ডী, এদের সবার মেরুদণ্ড আছে, এদের সবার হাড় আছে। এমনকি মাছের যে কাঁটাটা আমরা দেখি খাওয়ার সময় সেটা আসলে মাছের হাড়ই বলা চলে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা মেরুদণ্ডী প্রাণীগুলোর বৈশিষ্ট্য জানলাম এবং মেরুদণ্ডী প্রাণীগুলোর একটা মোটামুটি একটা প্রকারভেদ আমরা হলো যে জানলাম। তো চলো এখন আমরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের কিছু বৈশিষ্ট্য দেখি। তো অমেরুদণ্ডী প্রাণীগুলো অনেক বিচিত্র, অনেক রকমের অমেরুদণ্ডী প্রাণী হওয়া সম্ভব। অমেরুদণ্ডী প্রাণীগুলো অনেক বিচিত্র, অনেক ধরনের অমেরুদণ্ডী প্রাণী হওয়া সম্ভব। যেমন আহ আমাদের অনেক সময় আমরা যদি ঠিকঠাক মতো হাত না ধুয়ে খাই তাহলে বলে যে আমাদের পেটে কৃমি হয়েছে। তো পেটে কৃমি ছাড়াও কৃমি কিন্তু পানিতেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে। সো এরা কিন্তু হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। তারপর হচ্ছে আমরা যে সকল পোকামাকড় দেখি, যেমন ঘাস ফড়িং, তারপর হচ্ছে তেলাপোকা দেখি, এরা হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এবং আমরা যে চিংড়ি খাই, এটা কিন্তু আসলে এই ঘাস ফড়িং বা তেলাপোকার সাথে খুবই ভালো মতো সম্পর্কযুক্ত। তারপর আমরা সমুদ্রে গেলে আমরা স্পঞ্জ দেখি, তারপর হচ্ছে কোরাল দেখি, তাই না? তারপর হচ্ছে আমরা জেলিফিশ দেখি। এরা হচ্ছে কি, এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আমি এদের ইংলিশটা একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন তুমি বলতে বুঝাইছি আমি ওয়ার্ম, তারপর পোকামাকড় বলতে ইনসেক্টস, তারপর হচ্ছে স্পঞ্জ, কোরাল, জেলিফিশ, এরা সবাই তো চিনো। তারপর হচ্ছে অক্টোপাস আছে, তারপর স্নেইল আছে, তাই না? এরা হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। তারপর আছে কেঁচো। কেঁচো মানে কি? আর্থওয়ার্ম, কেঁচো। তারপর হলো যে জোঁক বা লিচ, এরা এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। তারপর হচ্ছে তারা মাছ বা স্টারফিশ, এরা হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। তো আমি 6টা উদাহরণ দেইনি, এরা এই 6টা হচ্ছে আসলে যে সকল অমেরুদণ্ডী প্রাণী বা নন ভার্টিব্রেট প্রাণী আছে তাদের উদাহরণ। ওকে, আমরা যেমন পুরা পুরা জীবজগৎকে আমরা যেমন হচ্ছে ভাগ করতে পারি, কয় ভাগে ভাগ করতে পারি? আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি। তেমনি হচ্ছে আসলে এই যে অমেরুদণ্ডী প্রাণী আছে, অমেরুদণ্ডী প্রাণীকে হলো যে টোটাল 8 ভাগে ভাগ করা যায়। আমি তাদের একটা হলো যে ছবি আঁকবো। So, খেয়াল করে দেখো যে আমরা যে অ্যানিমেলিয়া বললাম, আমরা যে অ্যানিমেলিয়া কিংডম বললাম, এই অ্যানিমেলিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভার্টিব্রেট, যা মেরুদণ্ডী, যাদের স্পাইন ও মেরুদণ্ড আছে, একটা ইনভার্টিব্রেট। সো ভার্টিব্রেট যারা আছে তাদেরকে বলা হয় কর্ডাটা। ওকে, এবং ইনভার্টিব্রেট যারা আছে তাদেরকে বলা হয় নন কর্ডাটা। ওকে, এন্ড খেয়াল করে দেখো যে নন কর্ডাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে পরিফেরা। ওকে, পরিফেরার মধ্যে কি আছে? যে দেখো স্পঞ্জ আছে, স্পঞ্জ, তারপর কোরাল আছে, তারপর একটা আছে নিডারিয়া, জেলিফিশ, এটা এক ধরনের ইনভার্টিব্রেট। তারপর দেখো, তারপর আছে কারা, তারপর আছে হচ্ছে মলাস্কা। এই যে এরা হচ্ছে যে মলাস্কা, এরা হচ্ছে মলাস্কা। জেলিফিশ বললাম, এরা হচ্ছে পরিফেরা, নিডারিয়া। এই যে দেখো পরিফেরার মধ্যে কি আছে? পরিফেরার মধ্যে আছে এই যে স্পঞ্জ। নিডারিয়ার মধ্যে আছে জেলিফিশ। তারপর দেখো একটা আছে হলো যে অ্যানেলিডা। অ্যানেলিডার মধ্যে আছে কারা আছে? কেঁচো বা আর্থওয়ার্ম আছে, জোক আছে। তারপর দেখো প্ল্যাটি হেলমিনথিস, এদের মধ্যে কৃমি আছে। তারপর একাইনোডার্মাটা একাইনোডার্মাটার মধ্যে কার আছে? এই যে দেখো জেলিফিশ আছে, স্টারফিশ আছে। আর সব ধরনের পোকামাকড়, যেমন এই যে দেখো চিংড়ি, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে একটা মাকড়সা, এটা হচ্ছে অ্যারাকনিডা। তারপর হচ্ছে ইনসেক্টস, তারপর হচ্ছে আহ আরো আজব আজব সব প্রাণী। এদের অনেক রকম ভাগ আছে এবং এদেরকে এইভাবে ভাগ করা হয়। তো এই ভাগগুলো তোমাদেরকে আসলে মনে রাখা লাগবে না, তোমাদেরকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। বাট আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি যে আসলে এদেরকে হলো যে ভাগ করে ফেলা সম্ভব। ওকে,
ভার্টিব্রেটকেও আসলে দুই ভাগে ভাগ করা সম্ভব। একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, ওয়ার্ম ব্লাডেড অথবা গরম রক্ত বিশিষ্ট, এবং আরেকটা হচ্ছে কোল্ড ব্লাডেড, কোল্ড ব্লাডেড বা ঠান্ডা রক্ত বিশিষ্ট। সো আমি আগে তোমাদেরকে আগে বলি যে হলো যে ওয়ার্ম ব্লাডেড এর মধ্যে কারা আছে। ওয়ার্ম ব্লাডেড এর মধ্যে পাখি আছে, তারপর ম্যামাল, স্তন্যপায়ী আছে যারা মায়ের দুধ খায়। আর কোল্ড ব্লাডেড এর মধ্যে আমরা এদের বাইরে যারা পড়লাম, এই যে ফিশ, অ্যামফিবিয়ান, রেপটাইল, মাছ, উভচর, সরীসৃপ, এরা হচ্ছে কোল্ড ব্লাডেড, এরা হচ্ছে কোল্ড ব্লাড। সো ওয়ার্ম ব্লাডেড আর কোল্ড ব্লাডেড মধ্যে পার্থক্য কি? তোমরা হয়তো ভাবছো যে ওয়ার্ম ব্লাডেড, ওয়ার্ম ব্লাডেড মানে হয়তো যাদের রক্ত টগবগ করে ফুটে, আর কোল্ড ব্লাডেড মানে যাদের রক্ত বরফের মতো ঠান্ডা। সেটা এরকম না। ওয়ার্ম ব্লাডেড হচ্ছে তারা যাদের রক্তের তাপমাত্রা স্থির থাকে। পরিবেশের তাপমাত্রা যাই থাকুক, পরিবেশের তাপমাত্রা যাই থাকুক, এদের শরীরের তাপমাত্রা, এদের রক্তের তাপমাত্রা সবসময় একটি নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকে। যেমন আমরা মানুষ, তাই না? আমাদের মানুষের শরীরের তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস, একটা নির্দিষ্ট তাপমাত্রা সবসময় স্থির থাকে। জ্বর হলে তাপমাত্রা একটু বেড়ে যায়, গা গরম হয়ে গেলে তখন আমরা বলি যে আমাদের জ্বর আসছে। কিন্তু আমরা খুব গরমের দিন হোক আর খুব ঠান্ডার দিন হোক, তুমি একটা বরফের দেশে একটা মানুষকে নিয়ে আসো, আর তুমি হচ্ছে একটা মরুভূমি দেশে মানুষকে দিয়ে আসো, পরিবেশের তাপমাত্রা তাদের অনেক পার্থক্য, কিন্তু তাদের শরীরের তাপমাত্রা সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির থাকে। একইভাবে পাখিদের তাপমাত্রাও একটা নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকে। কিন্তু যারা কোল্ড ব্লাডেড, যেমন মাছ, তারপর হচ্ছে ব্যাং, তারপর হচ্ছে সাপ, অর্থাৎ ফিশ, অ্যামফিবিয়ান, রেপটাইল, এদের কিন্তু শরীরের তাপমাত্রাটা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। অর্থাৎ পরিবেশে যে তাপমাত্রা থাকে, এদের শরীরের তাপমাত্রা সেম থাকে। এই কারণে যারা মাছ আছে, তারপর হচ্ছে ব্যাং আছে, সাপ আছে, এরা কিন্তু খুব ঠান্ডা তাপমাত্রায় কিন্তু বাঁচতে পারে না। কিন্তু ঠান্ডা তাপমাত্রায় কিন্তু গরম রক্ত বিশিষ্ট প্রাণী যেমন হচ্ছে পাখি বা স্তন্যপায়ী বাঁচতে পারে। এই কারণে অনেক পোকামাকড় দেখবা যে ঠান্ডার সময় ঠিকঠাক মতো পাওয়া যায় না, কারণ তারা তখন বাঁচতে পারে না। মাছও অনেক ঠান্ডা তাপমাত্রায় বাঁচতে পারে না, সাপ ব্যাঙও অনেক ঠান্ডা তাপমাত্রায় বাঁচতে পারে না। তখন তারা হচ্ছে হাইবারনেশন, শীত ঘুমে যায়, খুব ঠান্ডা, তারা হচ্ছে ঘুমায় কাটা যায়, তারা হচ্ছে পরিবেশের বাইরে আসে না। তো আশা করি তোমরা হচ্ছে অ্যানিমেলিয়ার যে পার্থক্য আছে, এই পার্থক্য গুলা গুলো যে ভালো মতো বুঝতে পেরেছো। তো এই যে দেখো, এই যে দেখো, এখানে হলো যে আমরা দেখছি, আবারও বলি যে ভার্টিব্রেট, নন ভার্টিব্রেট, ভার্টিব্রেট দুই ভাগ, ওয়ার্ম ব্লাডেড, কোল্ড ব্লাডেড। ইনভার্টিব্রেট অনেকগুলো ভাগ হয়, পরিফেরা, নিডারিয়া, অ্যানিডা, মলাস্কা, পার্টিনোডাস, সেকানিডার্মাটা। প্রতিটা ভাগের মধ্যে কিছু কিছু আমাদের পরিচিত দিক আছে, এবং আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার মধ্যে আরেক রকম পোকামাকড় আছে, এবং এই পোকামাকড় গুলোকে অনেক ভাগে ভাগ করা যায়। বুঝতে পারছো? আচ্ছা। তো এখন আমরা এই যে জীবগুলা দেখলাম, আমরা এই জীবগুলোর একটু বৈশিষ্ট্য আমরা হলো যে এখানে একটু দেখি। আচ্ছা, যেমন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আহ তো এখানে দেখো, এখানে এই যে নিডারিয়া বা জেলিফিশ যারা আছে, এদের আহ দেহ অনেক নরম। তারপর অ্যানেলিডা যারা আছে, অ্যানেলিডার মধ্যে কেঁচো আছে। তো খেয়াল করে দেখো, এদের শরীর অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ, রিং রিং পার্টে ভাগ। তারপর মলাস্কা যারা আছে, তাদের প্রত্যেকের শরীরে যে এরকম দেখো খোল আছে, তাদের শরীর অনেক নরম। তারপর আর্থ্রোপোডা যারা আছে, এদের শরীরের মধ্যে অনেক অনেক ভাগ আছে। তো এরকম প্রত্যেকটা প্রাণীরই কিছু নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে, বুঝছো? তো তোমরা চাইলে এগুলা নিজেরা ইউটিউবে ভিডিও দেখতে পারো, প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য আর গুগল টুগল করতে পারো, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, তো আমরা হলো যে প্রাণীদের প্রকারভেদটা আমরা বেশ ভালো মতো দেখলাম, এবং আমরা আশা করি এখন জানি যে এখন আমাদের আশেপাশে কত ধরনের কি কি প্রাণী হলো যে আছে। ওকে। সো আমাদেরকে আহ আমাদেরকে এখন যেটা জানতে হবে সেটা হলো যে আমাদের উদ্ভিদের, যেগুলো আমরা দেখি আশপাশে, সে সকল উদ্ভিদের প্রকারভেদ এবং হলো যে তাদের গঠন সম্পর্কে আমরা হলো যে একটু জানি। আমরা অলরেডি আগের ক্লাসে উদ্ভিদের বেসিক গঠন সম্পর্কে জেনেছি, এবং আমরাও জেনেছি যে উদ্ভিদ কি কি ধরনের কাজ করে থাকে। উদ্ভিদ আহ সার শোষণ করে, এটা উদ্ভিদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। উদ্ভিদ শ্বসন করে, উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে। তারপর হচ্ছে উদ্ভিদ কি করে, উদ্ভিদ হচ্ছে আহ মাটি থেকে যে পানিটা সে টেনে নেয়, সে পানিটা সে হচ্ছে আবার পরিবেশে
ছেড়ে দেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অনেকটা ঘেমে যাওয়ার মতো। এটাকে প্রস্বেদন বলে। আচ্ছা, তো তারপর উদ্ভিদের ফুল হয়, উদ্ভিদের ফল হয়, এগুলো আমরা সবই জেনেছি। তো এখন আমরা হলো যে উদ্ভিদের প্রকারভেদটা নিয়ে একটু দেখি। তো উদ্ভিদের প্রকারভেদটা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রকারভেদ নয়। উদ্ভিদের কোনো নিজস্ব প্রকারভেদ নাই। জাস্ট হলো যে আমরা হলো যে কয়েকটা মেইন ভাগে আমরা হলো যে উদ্ভিদকে ভাগ করতে পারি। ওকে, যেমন খেয়াল করে দেখো, একটা ছবি আনি, যে উদ্ভিদকে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে কি, একটা ভাগ হচ্ছে হার্ব বা বিরুৎ, বাংলায় বলে বিরুৎ। তো হার্ব হচ্ছে অনেক ছোট ছোট অনেক দুর্বল উদ্ভিদ হচ্ছে। তারপরে এর থেকে মোটামুটি একটু বড় উদ্ভিদ, যেমন হলো যে ফুল গাছ যদি আমরা দেখি, এটা হচ্ছে শ্রাব বা গুল্ম। এবং তার থেকে যদি আমরা বড় উদ্ভিদ দেখি, প্ল্যান্ট দেখি, সেটা হচ্ছে ট্রিজ বা বৃক্ষ। ওকে, তো হার্ব যারা থাকে, হার্ব হচ্ছে খুবই ছোট, খুবই নরম উদ্ভিদ বা প্ল্যান্ট। ওকে, এদের যে কাণ্ড আছে, এদের যে স্টেম বা শুট আছে, এরা খুবই নরম হয়, সফট হয়, খুবই চিকন বা থিন হয়। ওকে, আচ্ছা, তারপরে আসে গুল্ম বা শ্রাব, এন্ড তারপরে আসে বৃক্ষ বা ট্রি। বৃক্ষ হচ্ছে যাদের অনেক বড় হয়, আমরা সাধারণত প্ল্যান্ট বলতে যা বুঝি তা সাধারণত বৃক্ষকে বোঝায়। ওকে, তো এদের যে রুট আছে, এদের রুটটা মাটির অনেক ভিতরে যায়, বাট শ্রাব বা গুল্ম এবং হাড় বা বৃক্ষ, এদের মূলটা মোটামুটি মাটির উপরে থাকে। তারপর কিছু কিছু গাছ অনেক লতায় পাতায় উঠে, তাদেরকে আমরা হলো যে আরোহী উদ্ভিদ বা ক্লাইম্বার বলি, কারণ তারা হচ্ছে অন্য জিনিসকে আরোহণ করে বা ক্লাইম্ব করে উঠে। তারপর কিছু কিছু উদ্ভিদ মাটিতে ছড়ায় যায়, এগুলোকে আমরা ক্রিপার বলি। তো এরকম হলো যে প্রকারভেদ আছে, বুঝতে পারছো? তারপর এগুলার বাইরেও আরো আরো কিছু ধরনের উদ্ভিদ আমরা জানি, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল উদ্ভিদ পড়লাম, অর্থাৎ হার্ব, তারপর হচ্ছে শ্রাব, ট্রি, ক্লাইম্বার, ক্রিপার, অর্থাৎ বৃক্ষ, গুল্ম, বিরুৎ, আরোহী উদ্ভিদ, এগুলা হচ্ছে আমাদের খুবই পরিচিত উদ্ভিদ। এ সকল উদ্ভিদের সবার বৈশিষ্ট্য হলো যে এদের ফুল থেকে ফল এবং বীজ হয়। ওকে, এদের ফুল থেকে ফল এবং বীজ হয়, অর্থাৎ এদের মধ্যে ফল থাকে, ফলের মধ্যে হলো যে বীজ থাকে, অর্থাৎ ফলটা হচ্ছে এদের বীজগুলোকে ঢেকে থাকে। তো এই সকল উদ্ভিদকে আমরা বাংলায় বলি আবৃতবীজী উদ্ভিদ। অর্থাৎ ফলটা আবরণ করে থাকে, এদের বীজটা ফলের ভিতরে থাকে, দেখা যায় না। এদের সিডটা এদের ফ্রুটের ভিতরে থাকে, দেখা যায় না। বা এরা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, এই নামটা মনে রাখতে হবে, অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, আচ্ছা, তো এরা হচ্ছে আমাদের পরিচিত উদ্ভিদ। বাট অ্যাঞ্জিওস্পার্ম ছাড়াও আরো বেশ কিছু ধরনের উদ্ভিদ আছে। একটা হচ্ছে জিমনোস্পার্ম। ওকে, জিমনোস্পার্ম। সো জিমনোস্পার্মের ক্ষেত্রে ফুল হয় ঠিকই, বাট কোনো ফল হয় না, এদের বীজটা বাইরে যেরকম ঝুলতে থাকে। তো জিমনোস্পার্মের বাংলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আমরা আশপাশে অনেক গাছ দেখি, অনেক গাছই নগ্নবীজী, যেমন পাম গাছ, তারপর হচ্ছে পাইন গাছ, এরা হচ্ছে সবাই নগ্নবীজী উদ্ভিদ। ওকে, এর বাইরেও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ দেখা যায়, যেমন হচ্ছে ফার্ন দেখা যায়, মস দেখা যায়। ওকে, তো ফার্ন বা মসের বৈশিষ্ট্য হলো যে এগুলো ছোট ছোট উদ্ভিদ, এগুলার কোনো মূল দেখা যায় না। জিমনোস্পিম বা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এদেরও কাণ্ড আছে বা স্টেম আছে, এদের হলো যে মূল বা রুট আছে। জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের এদের সবার হলো যে ফুল হয়, শুধুমাত্র জিমনোস্পার্মের ফল হয় না, কিন্তু হলো যে অ্যাঞ্জিওস্পার্মের ফল হয়। ওকে, শুধুমাত্র এটাই পার্থক্য, জিমনোস্পার্মের ফল হয় না। বাট ফার্ন বা মস বা ওয়াটের ক্ষেত্রে এদের কোনো কাণ্ড নাই, এদের সাধারণত কোনো ফুল হয় না, বরং এদের আহ বীজ হওয়ার বা বেঁচে থাকার ধরনটা একটু আলাদা। এই আলাদা ধরনের উদ্ভিদ নিয়ে, ফার্ন এবং মস নিয়ে তোমরা হচ্ছে সামনে পড়বা। ওকে, সো আমি যদি আবারও রিক্যাপ করি, আমি যদি আবারও সবকিছু ভালো মতো যদি বলি, সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে হলো যে উদ্ভিদ দুই রকমের। একটা হচ্ছে যাদের কোনো ফুল হয় না, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এবং আরেকটা হচ্ছে এই যে যাদের ফুল হয়, এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। যাদের
ফুল হয় না তাদের হলো যে কাণ্ড থাকে না, ফুল থাকে না, তাদের হলো যে বীজও হয় না। এবং যাদের ফুল হয় তাদের কাণ্ড আছে, তাদের মূল আছে, তাদের বীজও হয়, তাদের বীজও হয়। ওকে, শুধুমাত্র জিমনোস্পার্মে ফল হয় না, বাট অ্যাঞ্জিওস্পার্মে ফল হয়। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো এই অপুষ্পক বা নন ফ্লাওয়ারিং উদ্ভিদগুলো অনেক ছোট হয়, আর আর এই সপুষ্পক উদ্ভিদগুলো অনেক বড় হয়। সপুষ্পক উদ্ভিদগুলো হচ্ছে যেখানে আলো বাতাস রোদ অনেক বেশি থাকে সেখানে হয়। আর মস, ফার্ন, এগুলা হচ্ছে ছায়াযুক্ত, ঠান্ডা, স্যাঁতসেঁতে, ড্যাম্প জায়গায় হয়। বুঝতে পারছো? যেমন যদি কোনো জায়গায় ভেজা থাকে সেখানে দেখবা যে হলো যে সেখানে হলো যে মস বা ফার্ন কিন্তু হচ্ছে গজায় গেছে। তো এগুলা হচ্ছে উদ্ভিদের প্রকারভেদ। আচ্ছা, এগুলো হচ্ছে উদ্ভিদের প্রকারভেদ, এই প্রকারভেদটুকু জানলে হবে, তোমাদের জাস্ট বুঝতে হবে যে এই উদ্ভিদের মেইন প্রকারভেদ গুলো জানলেই হবে।